রিসোর্টের যে কক্ষে এশাকে নিয়ে উঠেছিল মেহেরাজ, সেই কক্ষের অন্য একটি চাবি দিয়ে প্রবল রাগে ফেটে পড়ে প্রবেশ করে এহসান। কক্ষে ঢুকেই মেহেরাজকে দেখে যেন রক্ত টকবক করে ফুটতে শুরু করে তার শরীরে। তার আদরের ছোট বোন, তার কলিজার টুকরো, যে কিনা কোনো হারাম পুরুষের সামনে কখনো মুখ প্রদর্শন করেনি, আজ এক পরপুরুষ তাকে বুকে নিবিড়ভাবে জড়িয়ে আছে। এহসানের দেহে যেন আগুন ছড়িয়ে পড়ে, শিরদাঁড়ায় বরফ গলতে শুরু করলো ক্ষোভের তোপে। এক মুহূর্ত দেরি না করে বজ্রকণ্ঠে গর্জে ওঠে সে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? এই দুনিয়া কাঁপানো চিৎকার শুনে এশার চোখ মুহূর্তেই খুলে যায়। সেও যেন তন্দ্রা থেকে বেরিয়ে আসে, যদিও পুরোপুরি জেগে উঠতে পারছে না। চোখের পাতা ভারী লাগছে, মাথাটা দুলছে, ঠিক যেন ঘোরের মধ্যে আছে সে। তার নিজের ইচ্ছেতে চোখ বন্ধ হয়নি, বরং তাকে জোর করে এই অবস্থায় রাখা হয়েছে। তার দেহ অবশ, কারণ তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল। তবু এই চিৎকারে সে কিছুটা সম্বিত ফিরে পেল। অন্যদিকে মেহেরাজ তখনও এশার বুকেই মাথা রেখে চোখ বন্ধ করে আছে, কিন্তু সে জেগে আছে, সব শুনছে, সব বুঝছে। তবুও সে নড়ছে না, কিছু বলছেও না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরেছে এশাকে, যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকে ছাড়া যাবে না। এহসান মুহূর্তের জন্যই থমকে গেলেও তাতে কিছুই যায় আসে না। সে কি বেঁচে থাকতে অন্য কোনো হারাম পুরুষ তার বোনের শরীর স্পর্শ করতে পারবে? অসম্ভব। ক্ষোভ আর ঘৃণার বিস্ফোরণে মেহেরাজের দিকে ঝাঁপিয়ে পড়ে এহসান। নিজের শক্তিশালী বাহুতে মেহেরাজের ঘাড় চেপে ধরে একটানে টেনে বের করে আনলো এশার শরীর থেকে। এশা ছিটকে গিয়ে কাঁপতে লাগে। সে ভয়ে কাঁপছে না, কাঁপছে আতঙ্কে। এহসান যদি সত্যি মেহেরাজকে মেরে ফেলে? সে জানে মেহেরাজ খারাপ নয়। মেহেরাজ এসব করেছে নিজের বোনের জন্য, শুধুমাত্র মেহিনুরের জন্য। সে জানে মেহিনুরের দুই ভাই নিজেদের বোনের জন্য কতটা পাগল, কতটা উন্মাদ হতে পারে। এহসান রাগের জ্বালায় অগ্নিশর্মা হয়ে আছে। সে এক ঝটকায় মেহেরাজকে ছিটকে সরিয়ে দিল। তারপর এশার দিকে তাকিয়ে দেখে তার গায়ে ওড়না নেই। তার রাগ তখন চরমে পৌঁছে যায়। নিজের শরীর থেকে চাদর খুলে এক ঝটকায় এশার গায়ে জড়িয়ে দেয়। তারপর রক্তাভ চোখে মেহেরাজের দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, তুই আমার কলিজায় হাত দিয়েছিস, এই সাহস পেলি কোথা থেকে তুই? এবার আর সহ্য করতে পারল না এহসান। মেহেরাজের দিকে তেড়ে যেতে নিল, কিন্তু ঠিক তখনই এশা পাগলের মতো কাঁদতে কাঁদতে তার কোমর জড়িয়ে ধরে। এশা বিছানায় বসে কাঁদতে কাঁদতে নিজের শেষ শক্তি দিয়ে এহসানের কোমর জড়িয়ে ধরে বলে, ভাইজান, আল্লাহর ওয়াস্তে ওকে ছেড়ে দাও, ও খারাপ কিছু করেনি, নিজের বোনের জন্যই এসব করেছে। দয়া করে এমন কিছু করো না যাতে তোমার মেহিনুর তোমায় চিরকাল ঘৃণা করে। মেহেরাজ বিস্মিত হয়ে গেল। এই মেয়েটা কি বলছে? সে কি সত্যি তার জন্য প্রাণপণ আকুতি জানাচ্ছে? এহসানও থমকে গেল, কিন্তু এত সহজে শান্ত হওয়ার মানুষ তো সে নয়। সে এশার হাত সরিয়ে দিয়ে বিছানায় বসে এশার সামনে। তারপর এশার মাথা নিজের বুকে চেপে ধরে গভীর আদুরে গলায় বলে, কাঁদিস না, তোর ভাইজান এখনো বেঁচে আছে। বল তোর সাথে কিছু খারাপ করেছে? বল তোর ভাইজান আছে তোর জন্য। এহসান এশার গাল থেকে অশ্রু মুছে দিতে দিতে বলে, কাঁদবি না, কেঁদে নিজেকে দুর্বল করবি না। তুই এহসান তালুকদারের বোন, ভেঙে পড়া তোর জন্য নয়। প্রয়োজনে তুই নিজে ওকে কোপাবি আমার বদলে। এ কথা শুনে এশা আঁতকে ওঠে। সে এহসানের দুই হাত শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বলে, না ভাইজান, ওকে তুমি মারবে না। ও কিছুই করেনি আমার সাথে। আমি আমি ওর সাথেই থাকব। এবার এহসান ক্রোধে জ্বলতে জ্বলতে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, তুই কি ভয় দেখিয়েছিস আমার বোনকে? বল। ভয়? আর তোমার বোন? অসম্ভব কথা বলছো এহসান তালুকদার। এহসান গর্জে ওঠে। সে তেড়ে গেল মেহেরাজের দিকে, কিন্তু এশা আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠে বলল, ভাইজান, ও তোমার মেহিনুরের একমাত্র আপন।
তুমি যদি ওকে মেরে ফেলো তবে তোমার মেহিনুর তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। এই কথায় থমকে গেল এহসান, কিন্তু তবুও সে কঠিন গলায় বলল, আমার নারীর আপন শুধু আমি, এর মরাতে কিছুই যায় আসে না। পরপর কয়েকটা চর বসিয়ে দিল মেহেরাজের গালে, কিন্তু মেহেরাজ একটাও ফিরিয়ে দিল না। এহসান যখন ঘুষি মারতে গেল তখনই মেহেরাজ ঠোঁটে রক্ত মুছে বলে ওঠে, এহসান তালুকদার, যদি আমার কিছু হয় তবে তোর বোন সারা জীবন কলঙ্কিত হয়ে থাকবে। এ কথা শুনে এহসান আর সহ্য করতে পারল না। সে এত জোরে ঘুষি মারল যে মেহেরাজের ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগল। এসব ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে এহসানের বাহু চেপে ধরে বলে, ভাইজান, দয়া করে ছেড়ে দাও, দয়া করো। মেহেরাজ নিজের ঠোঁটে রক্ত মুছে নিল নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে। তারপর এক ঝটকায় এশাকে নিজের বাহুর মধ্যে নিয়ে বলল, এত নাটক কেন করছিস এহসান তালুকদার? তুই আমার বোনকে জোর করে বিয়ে করেছিস, আমিও তোর বোনকে জোর করে বিয়ে করেছি। এবার তুই নিজের বোনকে চাইলে আমার বোনকে আমায় দিয়ে দে। এহসান গর্জে উঠে বলল, নয়তো কি, কোন বাল ছিঁড়বি তুই? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর বোন যখন অজ্ঞান ছিল তখন আমিও সুন্দর কিছু ছবি তুলেছি। সেগুলো এমন জায়গায় রাখা যেখানে 2 দিনের মধ্যে না ঢুকলে সব পাবলিক হয়ে যাবে। এবার বোঝ। এহসান চিৎকার করে উঠে বলল, হাসিব, নিয়ে আয়। হাসিব কক্ষের বাহিরেই দাঁড়িয়েছিল। এহসানের আদেশ শুনে কয়েকজন মেয়েগার্ডদের ইশারা করে। সে নিজে যেতে পারবে না, কারণ কক্ষে এশা আছে। মুহূর্তের মধ্যে কয়েকজন মহিলা গার্ড কক্ষে প্রবেশ করে। মেহেরাজ কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এক প্রকার শূন্যে ধরে নিয়ে কক্ষে রাখা চেয়ারে বসিয়ে লোহার তার দিয়ে বেঁধে ফেলল। এশা স্পষ্ট দেখতে পেল তার চোখের সামনে মেহেরাজের মৃত্যু লেখা হয়ে গেছে। এহসানের হাতে একখানা ছুরি একজন এগিয়ে তুলে দিল। রক্তচক্ষু নিয়ে এহসান তা হাতে নিয়ে বলল, এবার তোর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। এই বলে এহসান মেহেরাজের দিকে এগোতে থাকে। এশা জানে আজ যদি এহসান মেহেরাজকে মেরে ফেলে তবে সব শেষ হয়ে যাবে। মেহিনুর কখনোই এহসানকে ক্ষমা করবে না, আর সে নিজের জীবনে আবারও দ্বিতীয় পুরুষের স্পর্শ পাবে। 2 পরিবারের রক্তাক্ত খেলা শুরু হবে। বিশ্রীভাবে একজন আরেকজনকে মারবে, শেষ করে দেবে। সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এশাকে যে কোনো মূল্যে এহসানকে বুঝাতে হবে, তাকে থামাতে হবে। প্রয়োজনে সারা জীবন মেহেরাজের সঙ্গে থাকতে হলেও সে রাজি। তবু আজ এহসানকে ভুল করতে দেবে না সে। এশা এক মুহূর্ত দেরি না করে সোজা এহসানের পা জড়িয়ে ধরে বলল, ভাইজান, ওকে মেরো না। আল্লাহর হস্তে তোমার বোনকে বিধবা করো না। ভাইজান, আমি ওকে মাফ করে দিয়েছি, মন থেকেই মাফ করে দিয়েছি। আমি চাই না আমার জীবনে দ্বিতীয় পুরুষ আসুক। প্রয়োজনে সারা জীবন ওর সাথেই থাকব, তবু ওকে ছেড়ে দাও। এশার কান্নায় কক্ষের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে। এহসান স্থির দাঁড়িয়ে থাকলো, একটুও নড়ল না। কোনো ভাই তার বোনের এমন আর্তনাদ উপেক্ষা করতে পারে না, সেও পারেনি। তার রক্তাক্ত রাগের ঢেউ ধীরে ধীরে স্মিত হতে লাগলো। এহসান ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে এশাকে টেনে তুলল, শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। তারপর রক্তচক্ষু নিয়ে তাকালো মেহেরাজের দিকে। একটা দহন, একটা তীক্ষ্ণ বিদ্বেষ, একটা প্রগাঢ় হুমকি তার দৃষ্টিতে সব ফুটে উঠল। তুই কি চাস বোন? স্পষ্ট করে বল। তোর যা চাওয়া তাই হবে, তোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এশা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি চাই তুমি ওকে ছেড়ে দাও। এহসান তিক্ত গলায় হেসে উঠল, ও তোকে দেখে নিয়েছে খারাপভাবে, তবু ওকে ছেড়ে দিলে আমি শান্তিতে বাঁচব না। এশা এবার শক্ত হলো। সে জানে আজ যদি সে নিজেকে দুর্বল দেখায় তবে কিছুই রক্ষা করা যাবে না। গভীর শ্বাস নিয়ে শক্ত কণ্ঠে বলল, আমায় হালালভাবে দেখেছে, তাই এটা খারাপ হবে না ভাইজান। আমি ওর স্ত্রী, আমার উপর ওর অধিকার থাকতেই পারে, তাই না? এহসান থমকে গেল। তার ছোট্ট বোন, যার চোখের পানিও সে সহ্য করতে পারে না, সে আজ এমন কথা বলছে।
সে এশার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, তুই সত্যি ওকে স্বামী মানছিস? এশা জানে সে মিথ্যে বলছে, কিন্তু আজ এই মিথ্যেই সত্য হয়ে যাবে যদি তার জীবন বাঁচাতে পারে। সে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ ভাইজান, আমি ওকে স্বামী মানি। বিশ্বাস করো, আমার অনুমতি ছাড়া ও আমায় ছোঁয়নি। আমি অনুমতি দিয়েছি বলেই ছুঁয়েছে। দয়া করে ওকে মেরো না। এহসানের চোখ মুখ কঠিন হলো। রাগের সাগরে এক ফোঁটা শান্তির জোয়ার বইল যেন। অন্যদিকে মেহেরাজ স্তব্ধ হয়ে এশাকে দেখছে। একজন নারী চাইলে ছলনা করে কাউকে চিরতরে ধ্বংস করে দিতে পারে, আবার সেই একই নারী চাইলে ছলনা করে কাউকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেও পারে। এশা সেটা প্রমাণ করল। এশার প্রতিটা কথা মেহেরাজের মনে বাজছে। তার নিজের উপরই ঘৃণা হচ্ছে। এশার মতো একটা মেয়েকে সে এত কুৎসিতভাবে ফাঁসিয়েছে। কি করে পারল? কি করে এতটা নিচে নেমে গিয়েছিল সে? এহসান এবার মেহেরাজের দিকে তাকালো। তার চোখে আগুন, তার দৃষ্টিতে হুমকি। কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছে তারই বোন। এহসান রক্তচক্ষু নিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, কিরে কাপুরুষের বাচ্চা, পারবি তো আমার বোনকে সুখে রাখতে? মেহেরাজ চমকে উঠল, কিন্তু নিজেকে দ্রুত সামনে নিয়ে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, তোমার বোনকে সামলানোর ক্ষমতা আমার আছে, তাই নিশ্চিন্তে ওকে আমার হাতে তুলে দাও। এহসান গভীর শ্বাস নিল। তার মুখে কিছুই বলার ছিল না, কিন্তু তার দৃষ্টি একটা কথাই বলছিল, যদি একটুও কষ্ট দিস তবে তোকে শেষ করে দেব। মেহেরাজ চুপচাপ বসে থাকে। এশা এহসানের বুক থেকে মাথা তুলে এক পলক তাকায়, একবার এহসানের দিকে তো একবার মেহেরাজের দিকে। তার হৃদয় তখনও কাঁপছে, কিন্তু অন্তত আজকের দিন শেষ হলো রক্তপাত ছাড়া। এই মুহূর্তে এইটুকুই তার বিজয়। এহসান এশাকে ছেড়ে দিয়ে কঠোর স্বরে বলল, যা তৈরি হয়ে নে, বাড়িতে যাব। আব্বার অনুমতি নিয়ে তোর আবার বিয়ে দেব। তারপর মেহেরাজের দিকে ফিরে তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে বলল, কাপুরুষের বাচ্চা, তুইও প্রস্তুত হয়ে যা নিজের দায়িত্বের জন্য। এই বলেই এহসান নারী গার্ডদের ইশারা করল। তারা এসে কক্ষের পাহারা নিল। এহসানের শরীর তখনও রাগে জ্বলছে। মন চাচ্ছিল মেহেরাজকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে, কিন্তু আফসোস, জীবনের প্রথম ভুল করেও কেউ বেঁচে গেল। এহসান বেরিয়ে যেতেই এশা ধপ করে মাটিতে বসে পড়ল আর হাঁপাতে লাগলো। কত মিথ্যা বলেছে শুধু পরিস্থিতি ঠিক রাখার জন্য। ছি ছি, কিন্তু সবই হয়েছে আল্লাহর হুকুমে। ধীর পায়ে উঠে দাঁড়িয়ে এশা এগিয়ে এসে মেহেরাজের বাঁধন খুলে দিল। তারপর চোখের পানি মুছে ঠান্ডা স্বরে বলল, আল্লাহর হুকুমে বেঁচে গেলি রে কাপুরুষ, নয়তো এখন ওপরে থাকতি। এশা কোনো দিকে না তাকিয়ে কক্ষের ওয়াশরুমের দিকে এগোতেই নিল, কিন্তু মেহেরাজ ছাড়া পেয়ে হুট করে এশার হাত ধরে টেনে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল। এশা হতবম্ব হয়ে গেল। তার শরীর কাঁপছে, মনে হচ্ছিল সব শেষ হয়ে যাচ্ছে। মেহেরাজ তার কোমর শক্ত করে ধরে এশার মুখের সামনে তাকিয়ে বলল, সংসার করবে আমার সাথে? সারা জীবন থাকবে এই কলঙ্কিত সম্পর্কে আবদ্ধ হয়ে? এশার ভেতরে যেন দপ করে আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত পিষে বলল, তোকে শুধু বাঁচানোর জন্য এসব আবল তাবল বকেছি, নয়তো তোর মতো নিজ মানুষকে নিজের নামের সাথে জুড়তে চাইনি আমি। মেহেরাজ তার হাতের বাঁধন আরও শক্ত করে নিল। চোখ গভীর স্থির দৃঢ় এনে বলল, তাহলে বাঁচালে কেন? মরতে দিতে পারতে তোমার ভাইয়ের হাতে। এশা দাঁত চেপে বলল, তুই মেহিনুরের ভাই বলে, নয়তো সত্যি বলছি নিজ হাতেই তোকে কোপাতাম। মেহেরাজ হালকা হেসে ওঠে, তবে ঠোঁট ফাটা থাকার কারণে সেই হাসিটা ঠিক জমল না। এশার চোখের কোণে লেপ্টে থাকা পানি মুছে দিতে দিতে বলে, তোমার হাতে একবার নয় বারবার কোপ খেতেও রাজি প্রিয় অর্ধাঙ্গিনী। এশা ক্ষিপ্ত হয়ে বলল, মেহেরাজ, ভালো চাস তো ছেড়ে দে, এভাবে ধরেছিস কেন? বুঝতে পারছিস না কষ্ট হচ্ছে? মেহেরাজ ধীরে ধীরে তার বাঁধন শিথিল করে, তারপর ঠোঁট কামড়ে কৌতুক ভরা কণ্ঠে বলল, ইস,
যদি ঠোঁটখানা ফাটা না থাকতো তাহলে আমি এখন অন্য জগতে থাকতাম। এশা রাগে গজগজ করতে করতে বলল, ঠোঁটসহ গালও ফাটবে এখন। আর যদি একটা কথা বলেছিস তো, মরণের ভয় করে না তোর? এই তো মরতে মরতে বেঁচেছিস। মেহেরাজ তাচ্ছিল্য করে বলে, যখন তোমায় নিজের করার নিয়ত করেছি তখন থেকেই মরণের ভয় ভুলে গেছি। এশা আর কিছুই বলে না। মেহেরাজকে ধাক্কা দিয়ে সে দ্রুত ওয়াশরুমে চলে গেল। এশা বোরকা পরে তৈরি হয়ে এসে দেখল এহসান কক্ষে বসে অপেক্ষা করছে। তার পাশে মেহেরাজ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুখ শক্ত, ভাবলেশহীন। কোনো কথা নেই, কোনো অনুভূতি নেই, শুধু অপেক্ষা। এশা বেরিয়ে আসতে এহসান এক পলক তার দিকে তাকালো। তারপর ঠান্ডা গলায় বলল, চলো। তারপর দুজনকে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে পড়ল। গন্তব্য তালুকদার বাড়ি। সেখানে ছোট তালুকদারকেও এনে বসিয়ে রাখা হয়েছে। এই রাতের আগুন নেভানোর জন্য নতুন ঝড় অপেক্ষা করছে। ঘরের এক কোণে জায়নামাজে বসে আছে মেহিনুর। তার সাদা কামিজ এখন চোখের পানিতে ভিজে প্রায় ধূসর হয়ে গেছে। তার দুই হাত কাঁপছে, বুক ধক ধক করছে। হে আল্লাহ, আমার ভাইজানকে বাঁচিয়ে দাও, আমার ভাইজানকে তুমি হেফাজত করো। বারবার একের পর এক সালাতুল হাজতের নামাজ আদায় করছে সে। প্রতি রাকাতে, প্রতি সিজদায় গলে পড়া পানির মতো গলছে তার দোয়া। কান্না করতে করতে মিলিয়ে যাচ্ছে সে। আখিরা যেন সামনে এসে দাঁড়িয়ে আছে। আর কাঁদবেই বা না কেন? সে তো জানে এহসান কতটা অমানুষ হতে পারে। একটা সামান্য কথার জন্য রাসেলের জিভ টেনে ছিঁড়ে ফেলেছিল। তাহলে ভাইজানের জন্য কি করবে? শরীর শিউরে উঠল মেহিনুরের। সে কাঁপতে কাঁপতে ভেতর থেকে গুটিয়ে গেল। ভাইজান কি আর বাঁচবে, নাকি এবারও তাকে একটা লাশের দেখা পেতে হবে? শরীরে আর রক্ত নেই, প্রাণ নেই, তবুও সে হাত তুলে মোনাজাত শুরু করল। হে আল্লাহ, আমি পাপী হতে পারি, কিন্তু তুমি তো দয়ালু। তুমি আমার ভাইজানকে রক্ষা করো। যদি সত্যি তার জন্য এহসানের হাত ওঠে তো তুমি এহসানের মনে মায়া দয়ার জন্ম দাও। মেহিনুরের কান্না থামে না। হে রব, তুমি আমার ভাইজানের গুনাহ মাফ করে দাও। তুমি তাকে ক্ষমা করো। সে যদি অন্যায় করেও থাকে তবে তুমি তার প্রতি দয়া করো। মোনাজাত করতে করতে তার পুরো শরীর একরকম অসাড় হয়ে যাচ্ছে। তার ভাইজানের এই বোকামি কি নিয়ে আসবে, নাকি আরও অন্ধকার নামবে তার নিজের জীবনে? তালুকদার বাড়িতে। তালুকদার বাড়ির বিশাল ড্রয়িং রুমে বসে আছেন পরিবারের সকল অভিভাবক। সোফায় হেলান দিয়ে বসে আছেন মনিরুল সাহেব, মোস্তফা সাহেব, ইমরান, এনাম, তৌফিক তালুকদার, তাজিম তালুকদার, মাজারুল সাহেব আর এহসান। ঘর জুড়ে একটা থমথমে পরিবেশ। কেউ উচ্চস্বরে কথা বলছে না, কিন্তু প্রতিটা শব্দই যেন ভারী পাথরের মতো আছড়ে পড়ছে চারপাশে। সব শুনে প্রথমে মুখ খুললেন মুস্তফা সাহেব। আমার নাতি যেহেতু বিয়ে করেই ফেলেছে আর এসাও তাকে মেনে নিয়েছে, তাহলে এতে আর সমস্যা থাকার কথা নয়। তার কথায় কেউ দ্বিমত করল না। তবে এহসানের বাবা গম্ভীর কণ্ঠে বললেন, সমস্যা থাকার কথা না তা তো বুঝলাম, কিন্তু তোমার নাতি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? তাকে তার প্রাপ্য সম্মান দিতে পারবে? এবারে মুখ খুললেন মাজারুল সাহেব। কেন পারবে না? আপনি তো জানেন আমরা তালুকদাররা যতটা হিংস্রই হই না কেন, নিজেদের অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে ততটাই কোমল। আর মেহেরাজ তো তালুকদার বাড়িরই অংশ। সবাই চুপচাপ শুনছিল। তখনই ইমরান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বোন যদি অশান্তিতে থাকে? মুস্তফা সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, আজ অবধি কোনো নারী তালুকদার বাড়ির স্ত্রী হয়ে অশান্তিতে ছিল না। আর এশার জন্য যদি আলাদা কিছু হয়, তবে আমি কথা দিচ্ছি এশা মেহেরাজের স্ত্রী হয়ে সারা জীবন শান্তিতেই থাকবে, যদি আল্লাহর হুকুম হয়, ইনশাআল্লাহ। সবাই একটু নড়ে চড়ে বসল। এবার মনিরুল সাহেব বললেন, তাহলে আর দেরি কেন? আবার বিয়ের ব্যবস্থা হোক। প্রথম থেকে নীরব থাকা এহসান এবার মুখ খুলল। তার কণ্ঠে ছিল কঠিন শীতলতা। কাজী রেডি আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি বিয়ে পড়ানো হোক।
সবাই একে একে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু এই পুরো সময় একজন কিছুই বলছিল না। মেহেরাজ। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। কোনো প্রতিবাদ নেই, কোনো উচ্ছ্বাস নেই। শুধু যেন একটা বোবা প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে সময়ের সামনে। অন্যদিকে এশা নিজের ঘরে বসে আছে। চারপাশে ব্যস্ততা চলছে, কিন্তু সে যেন সব অনুভূতি হারিয়ে ফেলেছে। আমেনা বেগম, আয়শা বেগম কাঁদতে কাঁদতে তার লাগেজ গুছিয়ে দিচ্ছেন। একটা একটা করে শাড়ি, গহনা, ছোট ছোট স্মৃতির টুকরো ভরে দিচ্ছেন ব্যাগে। কিন্তু তাদের চোখের পানি কিছুতেই বাদ মানছে না। কিভাবে এমন হলো? এত হুট করে তাদের প্রিয় বোনটা এত তাড়াতাড়ি চলে যাবে। এনিসা বেগমও নিজের ঘোমটা দিয়ে মুখ চাপা দিয়ে বসে আছেন। তার কলিজার টুকরো মেয়ে আজ এভাবে চলে যাবে। কি করে সহ্য করবেন তিনি? কিন্তু এশা, সে তো কিছুই বলছে না। সে তো একদম পাথর হয়ে গেছে। সে কারো দিকে তাকাচ্ছে না। তার নিজেরই তো অভিযোগ করার সুযোগ নেই। সে নিজেই তো সব মেনে নিয়েছে, নিজের হাতেই সব শেষ করে দিয়েছে। এই জীবন সে কিভাবে কাটাবে? নতুন জীবনের পথে পা রাখার আগেই যেন মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। কোনো অভিযোগ করার রাস্তাও রাখিনি, নিজ হাতে সব গুছিয়ে নিয়েছে। নূর নিজের কক্ষে ব্যস্ত, কিন্তু হঠাৎ ওর ভাই সামি এসে খবর দেয়, ছোট আপি, ছোট ভাইজান বলছে ওনার জন্য লুঙ্গি, টি শার্ট আর মিসওয়াক নিয়ে পুকুরে যেতে। এ কথা বলেই সে ছোট্ট পায়ের তাল দিয়ে দৌড়ে চলে যায়, যেন ওর কাজ শেষ। নুরির বুকের ভেতর ধক করে ওঠে। এদিকে চারপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে। সবাই জেনে গেছে এশাকে মেহেরাজ বিয়ে করে নিয়েছে। এই নিয়ে ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। চিন্তার ভারে দম বন্ধ হয়ে আসছে নুরির। এবার কার রক থেকে গোসল করবে কে জানে। তবে জনাবের আদেশ তো আদেশই। নুরি একটুও বিরক্ত নয়। ধীর পায়ে নিজ কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহরুবের কক্ষে প্রবেশ করে। একখানা লুঙ্গি, একটা টি শার্ট আর মিসওয়াক হাতে নেয়। তারপর পুকুর ঘাটের উদ্দেশ্যে পা বাড়ায়। পুকুর ঘাটে এসে দেখে মেহরুব বৈঠকখানায় বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুকুরের স্থির জলে। মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় নিমগ্ন। নুরি সামনের দিকে গিয়ে দাঁড়ায়। অতঃপর মাটির দিকে দৃষ্টি নামিয়ে নরম স্বরে বলে, এই নিন ভাইজান। তবে সে মেহরুবের দিকে তাকায় না, কেননা মেহরুবের গায়ে তখন কেবল লুঙ্গি। যদিও এই দৃশ্য সে আগেও দেখেছে, তবুও কেন যেন আজও লজ্জার শিহরণ বয়ে যায় তার সারা শরীরে। মেহরুব হাত বাড়িয়ে মিসওয়াক নিয়ে নেয়, তবে টি শার্ট আর লুঙ্গির জন্য বলে, এগুলো তোর কাছেই রাখ। নুরি বিস্মিত হয়, মুখ তুলে তাকায় মেহরুবের দিকে আর বলে, এখানে রেখে যাই। মেহরুব দাঁড়িয়ে গিয়ে নরম কণ্ঠে বলে, কেন, চলে যাবি? বস, আমি গোসল সেরে নেই। নুরি অবাক হয়, কিন্তু কিছুই বলে না। সুযোগ তো পাওয়া গেল এক মনে মেহরুবকে দেখার, তাই মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, আপনি গোসল করে নিন, আমি আপনার কাপড় ধুয়ে নিয়ে যাব। মেহরুব মৃদু হেসে বলল, তুই শুধু বসলেই হবে। নুরি নিজের হাতে থাকা নিজের প্রিয় পুরুষের টি শার্ট আর লুঙ্গিখানা কোলে নিয়ে বৈঠকখানায় বসে পড়ে। মেহরুব তখন পুকুরের সিঁড়ি বেয়ে নিচে নামে। মিসওয়াক করতে করতে তাকিয়ে থাকে আকাশের দিকে। নুরি তখন নিজের মাহারামকে এক দৃষ্টিতে দেখছে। কি এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে ভেতরে। হঠাৎই সে প্রশ্ন করে, আচ্ছা মেহরুব ভাই, ভাইজান কি সত্যি এশা ফুপুর সঙ্গে সংসার করবে? মেহরুব গায়ে সাবান মাখতে মাখতে তাকায় নুরির দিকে। অবশ্যই করবে, কেন করবে না? নুরি দীর্ঘশ্বাস ফেলে। না মানে, সে তো বদলা নিতে বিয়ে করেছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। মেহরুব মুচকি হেসে বলে, বিয়ে যার কারণেই হোক না কেন, এখন এশা ভাইজানের বেগম, আর তালুকদার বংশের মেয়েরা সব সংসারী হয়। নুরি মনে মনে ভাবে, যদি আমিও মেহরুব ভাইয়ের স্ত্রী হতে পারতাম, যদি আমিও মুত্তাকি জীবন গঠন করতে পারতাম তার সঙ্গে। কিন্তু সে কিছুই বলে না। নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা মেহরুব ভাই, একটা কথা বলি, রাগ করবেন না তো?
মেহেরুব তখন সিঁড়িতে দাঁড়িয়ে উপরে তাকায়। কিছুক্ষণ চেয়ে থাকে নুরির দিকে, তারপর বলে, বল। নুরি একটু হেসে বলে, ভাইজান তো বেগমের অধিকারী হয়ে গেলেন, আপনি কি বিয়ে করবেন না? মেহেরুব মৃদু হাসে, ভাইজানের আগেই আমি বিয়ে করেছি, আমি বেগমের অধিকারীও হয়েছি, আমার বেগম আমার সামনেই বসে আছে। নুরি বিস্ময়ে হাঁ করে তাকিয়ে থাকে। সেই কি মেহেরুবের বেগম? এই কথায় তার বুকের ভেতর যেন এক ঝলক সুখের বাতাস বইতে শুরু করে। চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, তারপর মুচকি হেসে নেয় গভীর শ্বাস। মেহেরুব পুকুরে ডুব দিয়ে ওঠে। নুরি দ্রুত কয়েক ধাপ নেমে তার দিকে লুঙ্গি এগিয়ে দেয়। মেহেরুব চুলের পানি ঝেড়ে ফেলে আর সেই পানি এসে পড়ে নুরির মুখে। নুরি চোখ বন্ধ করে ফেলে সাথে সাথে, আর মুখ কুঁচকে বলে, মেহেরুব ভাই, দেখে চুল ছাড়ুন। মেহেরুব নুরির বাচ্চাদের মতো মুখ বানানো দেখে মৃদু হাসে, তারপর হাত বাড়িয়ে লুঙ্গি নিয়ে পরে নেয়। নুরি তখনও চোখ বুজে রাখে, যতক্ষণ না নিশ্চিত হয় যে মেহেরুব কাপড় পরে নিয়েছে। মেহেরুব লুঙ্গি পরে বলে, টি শার্টটা দে। নুরি এগিয়ে দিতে গিয়েও থেমে যায়। মেহেরুবের চুল তখনও ভেজা, সে যদি এখন টি শার্ট পরে তাহলে সেটাও ভিজে যাবে। নুরি বিরক্তি নিয়ে বলে, মেহেরুব ভাই, আপনি এমন করেন কেন সব সময়? চুল ভেজা রাখেন, তাই কাশিও লেগে থাকে। এই বলে সে নিজের ওড়নার এক পাশ এগিয়ে দিয়ে বলে, নিন, মাথা মুছে নিন, তারপর টি শার্টটা পরুন। মেহেরুব এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর মাথাটা নিচু করে নেয়। নুরির ওড়না দিয়ে ধীরে ধীরে মাথা মোছে। নুরির হাত পা কাঁপছে, নিজের মাহারাম এতটা কাছে, কিন্তু সে স্থির থাকার চেষ্টা করে। মেহেরুবের হাতে টি শার্টটা দিয়ে নুরি মেহেরুবের কাপড়গুলো ধুয়ে নেয়। মেহেরুব কাপড় পরে একদৃষ্টিতে তাকিয়ে নুরিকে দেখতে থাকে, তারপর নিজেও একটু নেমে অজু করে নেয়। নুরি কাপড় ধুয়ে উঠে যাবে তখন মেহেরুব বলে, অজু করবি না? মাগরিবের আজান হয়ে যাচ্ছে। মিসওয়াক নিয়ে আসি ঘর থেকে। মেহেরুব তখন তার নিজের মিসওয়াকটা দেখিয়ে বলে, আমারটা দিয়ে কর, অসুবিধা নেই। নুরি বিস্ময়ে তাকিয়ে থাকে, এ কি, নিজের মিসওয়াক পর্যন্ত ওকে দিয়ে দিচ্ছে? কি হয়েছে তার মেহেরুব ভাইয়ের, এমন করছে কেন? নুরিকে চুপ থাকতে দেখে মেহেরুব বলে, কিরে, করবি না? নুরি নিজের ধ্যান থেকে বেরিয়ে এসে বলে, হ্যাঁ হ্যাঁ করব, কেন করব না? এই বলে মেহেরুবের হাতে তার ধোয়া কাপড়গুলো দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নুরি কোনো দ্বিধা ছাড়াই নেয় মেহেরুবের মিসওয়াক নিজের মুখে তুলে। এবার অজুর জন্য প্রস্তুত হয় সে, আর মেহেরুব একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। কেন জানি আজকাল এই মেয়েটার সঙ্গে সময় কাটাতে তার ভীষণ ভালো লাগে। একদিন এই মুখটা না দেখলে বুকের ভেতর শূন্য শূন্য লাগে। এশার পর এশার মেহেরাজের দ্বিতীয়বারের মতো বিয়ে হয়ে গেছে। এখন সে ছোট তালুকদার বাড়ির নববধূ। মেহেরাজের কক্ষে বসে আছে নিঃশব্দে। এদিকে সবাই মেহেনুরকে দেখতে চায়, কিন্তু এহসান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেদিন তোমাদের মেয়ে আমাকে মেনে নেবে সেদিনই তোমরা ওর সাক্ষাৎ পাবে। আর তোমাদের মেয়ে তো আমার হাতে তুলে দিয়েছ, এখন কোনো ক্যাচাল পাকিও না। মেহেনুরের অবস্থা শোচনীয়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সারাদিন জায়নামাজে বসে কেঁদেছে, কান্নায় ভিজেছে তার সাদা ওড়না, ভিজেছে জায়নামাজের প্রান্ত। নামাজ শেষে যখন শান্তি পেল না তখন চুপচাপ ছাদে চলে এসেছে। এই ছাদটা খুব ছোট, একদিকে দেয়াল ভাঙা, অন্যদিকে পুরনো গাছের শাড়া এসে ঢেকে রেখেছে ছাদের এক কোণা। শীতল বাতাসে পাতাগুলো নড়ে, ফিসফিস করে যেন কিছু বলতে চায়, তবু এই ছাদটা তার খুব প্রিয়। মেহেনুর ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আল্লাহ, আপনি আমার ভাইজানকে রক্ষা করুন। এশাকে বিদায় দিয়ে নিজের নারীর খোঁজে রওনা হয় সে জানে মেহেনুর নিশ্চয়ই নিজেকে শেষ করে দিচ্ছে চিন্তায়। মেয়েটার কোমল হৃদয় সব কষ্ট নিজের মাঝে চেপে রাখে, আর কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। এই মেয়ে কাঁদলে যে তার ভেতরটাও কেঁদে ওঠে,
সকালবেলা এহসানের ঘুম ভাঙার পর রান্নাঘরে যায়। গিয়ে দেখে মেহিনুর কাঁপছে, ঠোঁট মুখ শুকিয়ে আসছে ওর। হঠাৎ এমন অবস্থায় মেহিনুরকে দেখে সে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, এমন করছিস কেন? ভয়ে কাঁপতে কাঁপতে মেহিনুর সরে যেতে চাইল এহসানের এমন কথায়, কিন্তু শক্ত পায়ে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে উপেক্ষা করা এতটাও সহজ নয়। তার ঠোঁট কাঁপছিল, গলার স্বর ভেঙে আসছিল। মেহিনুর ভয়ের তাড়নায় বলে ফেলে, আপনি আমার ভাইজানকে কিছু করবেন না, এশাকে ভাইজান বিয়ে করে নিয়েছে। এহসান কোনো উত্তর দিল না, চোখ সরু করে শুধু মেহিনুরের দিকে তাকিয়ে থাকলো, যেন ওর প্রতিটা অনুভূতি বিশ্লেষণ করছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। মেহিনুর নিজের হাতে থাকা এহসানের ফোন কাঁপা কাঁপা হাতে ওর দিকে এগিয়ে দিল। এহসান কিছুটা অবাক হয়ে ফোনটা হাতে নেয়। ফোন হাতে নিতেই সে দেখতে পায় জয়নাল ফোন দিয়েছে। ফোনটা কানে দিতেই ওপাশ থেকে জয়নাল এক নাগাড়ে সব বলে গেল। মেহেরাজ কিভাবে এশাকে তুলে নিয়ে গেছে, কোন রিসোর্টে উঠেছে, কি পরিকল্পনা করেছে সব। এহসানের চোখে আগুন জ্বলে ওঠে সাথে সাথে। সে আর এক মুহূর্ত দেরি করে না। রান্নাঘর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নিজের কালো চাদরখানা জড়িয়ে দ্রুত বেরিয়ে পড়ল। উদ্দেশ্য সেই রিসোর্ট। এরপর থেকে মেহিনুরের এমন অবস্থা। তার মাথায় একটা কথাই আসছে, এহসান বাঁচিয়ে রাখবে তো তার ভাইজানকে। বাগানবাড়ির গেট খুলে ঢুকে এহসান প্রথমেই পুকুরের দিকে তাকায়। বুক ধক করে উঠল। মেহিনুর এখানে নেই। সাধারণত পুকুর পাড়ে বসে থাকাই ছিল ওর অভ্যেস, কিন্তু আজ কোথাও দেখা যাচ্ছে না। অস্থিরতা গ্রাস করল এহসানকে। সে দ্রুত ঘরে ঢুকে পড়ল। শূন্য বিছানা, নিস্তব্ধ পরিবেশ। বাথরুম, রান্নাঘর সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু মেহিনুর নেই। এহসানের কপালে ঘাম জমে ওঠে, গলার ভেতর শুষ্ক হয়ে আসছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। পা বাড়ালো ছাদের দিকে। সিঁড়ি বেয়ে উঠতে একটা মিষ্টি কান্নামাখা সুর কানে এলো, যেন কারো গভীর আবেগ মিশে আছে সেই সুরে। নাশিদ। এহসান থমকে দাঁড়ায়। বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো। আলতো পায়ে ছাদে উঠতে স্পষ্ট দেখতে পেল মেহিনুর শেওড়া গাছের ছায়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর সে নাশিদ গাইছে। এহসান ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়, গভীর দৃষ্টি নিয়ে তাকালো ওর দিকে। তারপর হালকা শ্বাস ফেলে বলল, তুমি এখানে? মেহিনুর চমকে ওঠে, শরীর কেঁপে উঠল ভয়ে। মনে হলো এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এহসানের দিকে ঘুরে দাঁড়ালো। চোখ দুটো রক্তলাল, কাঁদতে কাঁদতে বিধ্বস্ত হয়ে গেছে। এহসানের বুক মোচড় দিয়ে উঠল। এতটা কষ্ট পেলি? মেহিনুরের ঠোঁট কাঁপছে, ভাঙা কণ্ঠে বলল, আমার ভাইজানকে কি মেরে ফেলেছেন? এহসান মৃদু হাসল। ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, মেরে ফেলতাম, কিন্তু আজ শুধু আমার বোনকে বিধবা করতে চাইনি বলে মানলাম না। মেহিনুরের চোখ চকচক করে উঠল। তাহলে ভাইজান বেঁচে আছে? এহসান ওর কোমরের কাছে হাত রেখে আরো কাছে টেনে নিল। গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ বেঁচে আছে। নতুন করে বিয়ে দিয়ে এলাম তোমার ভাই আর আমার বোনের সাথে। মেহিনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এশা এশা বিয়েতে রাজি ছিল? এহসান গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ রাজি ছিল, এবং যখন আমি তোমার ভাইকে মারতে যাচ্ছিলাম তখন সে নিজেই হাত জোর করে বলেছিল তার স্বামীর প্রাণ ভিক্ষা দিতে, তাই তোমার ভাই আজ বেঁচে গেল। মেহিনুর হতবাক হয়ে গেল। সত্যি এশা ভাইজানকে মেনে নিয়েছে? এহসান দীর্ঘশ্বাস ফেলল। সবাই তো আর তোমার মতো বোকা নয় যে ভালোবাসা চিনতে পারবে না। এশা ঠিকই নিজের আসল ঠিকানা চিনে নিয়েছে, আর আমি জানি তোমার ভাই আমার বোনকে সুখে রাখবে। সে সাদাসিধা মানুষ। মেহিনুর কিছুই বলল না, শুধু এহসানের চোখের দিকে তাকিয়ে রইল। এহসান কয়েক মুহূর্ত ওর দিকে চেয়ে রইল, তারপর আলতো করে ওর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। একবার, দুইবার, কয়েকবার। এতদিন পর কি এবার বিশ্বাস করতে পারবি?
যে তোর জায়গা শুধু আমার কাছেই? মেহিনুর চোখ বন্ধ করল, অশ্রু আবার গড়িয়ে পড়ল। এহসানের হাত ওর কাঁধে শক্ত হলো। আর কিছু না হোক, এ চোখের কান্না আমি আর দেখতে চাই না, এবার শান্ত হও। সন্ধ্যার হালকা বাতাস ছাদে বইছে, আকাশে চাঁদের আলো। মেহিনুর এবার সত্যি নির্ভার বোধ করে। এহসান ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়। মেহিনুরের গালে আলতো করে হাত রেখে বলে, চিন্তা করো না, আমি এমন কিছুই করব না যা তোমার কষ্টের কারণ হবে। মেহিনুর এহসানের হাত নিজের হাতে চেপে ধরে মৃদু কণ্ঠে বলল, সত্যি করবেন না তো? এহসান মৃদু হেসে বলে, সেটা পরিস্থিতি বুঝে। মেহিনুর এহসানের পানে তাকিয়ে বলে, আচ্ছা, সত্যি আপনি আমায় ভালোবাসেন? এহসান মৃদু হেসে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই ভয়ঙ্কর গহীন যে সেই গহীনে আমার ভয়ঙ্কর পাপও আটকা পড়ে গেছে। মেহিনুর শুধু নির্লস চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান কোনো কথা বলে না, শুধু নীরবে মেহিনুরকে নিজের বুকের মধ্যে টেনে নেয়, যেন তার স্পর্শে সমস্ত আশ্বাস লুকিয়ে আছে। অতঃপর এক মুহূর্ত দ্বিধা না করে মেহিনুরকে কোলে তুলে নেয়। মেহিনুর নির্বিকার দৃষ্টিতে এহসানের পানে তাকিয়ে থাকে। ওর প্রতিটা শিরা উপশিরায় স্নিগ্ধ ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে। তার ভাইজান বেঁচে আছে, আবার সে নিজেও স্বামীর ভালোবাসা পেয়ে গেছে। এটাই তো পরম পাওয়া। মেহিনুর মনে মনে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে। এহসান মেহিনুরকে ঘরে এনে নামিয়ে দিয়ে আদেশের সুরে বলে, যাও, খাবার নিয়ে এসো। মেহিনুর রান্না করেই রেখেছে, কাঁদতে কাঁদতে রান্না করেছে, কারণ জানে এহসান আসামাত্রই খাবার চাইবে। যদি না থাকে হাজারো অসভ্য কথা বলবে, তাই আগেভাগেই সব তৈরি করে রেখেছিল। রান্নাঘরে গিয়ে প্লেটে খাবার তুলে নিয়ে আসে সে। এদিকে এহসান ফ্রেশ হয়ে এসে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় বসে। শরীরে জ্বর, তবুও দিনভর দৌড়ঝাঁপের পর এখন একটু প্রশান্তি লাগছে। মেহিনুর ধীরে ধীরে খাবার নিয়ে এসে এহসানের সামনে বসে আর খাবার তুলে ধরে এহসানের মুখের পানে। এক হাতে ফোন ঘাঁটছে এহসান, অন্য হাতে বেগমের হাত থেকে খাবার নিচ্ছে। খাবার তোলার সময় কাচের চুড়ির টুংটাং শব্দে ঘরে এক নরম আবহ তৈরি হয়েছে, যা এহসানের মনকে অদ্ভুত এক প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। হঠাৎই এহসান হেসে বলে, মেহিনুর, চলো আজ আমরা আমাদের বাসরটা সম্পূর্ণ করে নেই। এমন কথা শুনে মেহিনুরের চোখ বড় বড় হয়ে যায়। মুহূর্তেই তার গাল রাঙা হয়ে ওঠে, চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট। দাঁত চেপে বলে, স্বপ্ন আর বাস্তবতা এক নয়, তাই স্বপ্নের কথা স্বপ্নেই বলুন, বাস্তবে নয়। এহসান ফোনের স্ক্রিনে চোখ রেখেই মুচকি হেসে বলে, এই স্বপ্ন একদিন এমন বাস্তব হবে যে দেখবি তুই আমার 3 সন্তানের মা হয়ে গেছিস। এই কথা শুনে মেহিনুরের কান গরম হয়ে যায়। চোখ কপালে তুলে রাগী কণ্ঠে বলে, আর একটা অসভ্য কথা বললে আমি এখনই ঘুমিয়ে যাব। নিজের খাবার নিজে খাবেন। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, আজ রাত ঘুমানোর জন্য নয় জান, আজ রাত আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য। মেহিনুর ক্ষিপ্ত হয়ে এহসানের মুখে খাবারের টুকরো চেপে ধরে বলে, ছি ছি, এত অসভ্য জবান। এহসান নির্লিপ্ত হাসে। এশা মেহেরাজের ঘরে রয়েছে, মেহেরাজের বউ সেজে, ঠিক যেমন তার ভাবিরা মেহিনুরকে সাজিয়েছিল। শাড়ি পরা, হাতে মেহেদি, মেকআপ করা, সব কিছুই ছিল, কিন্তু সে আজ কিছুই রাখেনি, সব ধুয়ে ফেলেছে। রাগে সমস্ত সাজগোজ মুছে ফেলেছে। শাড়ি খুলেনি, পড়ে রয়েছে, তার লাগেজের চাবি আনতে ভুলে গেছে, বাড়িতেই রেখে এসেছে। এশা বেলকনিতে দাঁড়িয়ে আছে আর নিজের অন্ধকার ভাবছে। ঠিক তখনই কক্ষের দরজা খুলে মেহেরাজ ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকে মেহেরাজ এশাকে দেখতে না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে। বেলকনির দিকে এগিয়ে যায়, সেখানে গিয়ে দেখে এশা পেছন দিক দিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আবছা আলোয় আরও আবেদনময়ী লাগছে তার বেগমকে।
মেহেরাজ কিছু না বলেই পেছন দিক দিয়ে এশাকে জড়িয়ে ধরে, ঘাড়ে ঠোঁট ঠেকিয়ে দেয়। এশা হঠাৎ এমনভাবে আঁকড়ে ধরা পড়ায় ঘাবড়ে যায়। তবে তার শরীর অবশ হয়ে যায়, কিছুই করতে পারে না। মেহেরাজের স্পর্শ তাকে স্তব্ধ করে দেয়। কিছু সময় পর নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে এশা। এরপর নিজের কোমরে থাকা মেহেরাজের হাতটা শক্ত করে খামচে ধরে বলে, শয়তান, এত সাহস হয় কোথা থেকে? আমাকে জড়িয়ে ধরেছিস। মেহেরাজ এশার শক্ত খামচির পর তাকে ছেড়ে দেয়। মুচকি হাসি দিয়ে বলে, আল্লাহ, এত ভয়ঙ্কর মেয়ে মানুষ তুমি। এশা মেহেরাজের দিকে এক টুকরো দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহেরাজের চোখে মেহেদি রাঙানো হাতে এলোমেলো চুলে তার শ্যামবর্ণের মায়ামুখ এক অন্যরকম সুন্দর লাগছে, যে সৌন্দর্য তার আত্মাকে মুগ্ধ করে তুলছে। মেহেরাজ কিছু না বলেই এশার গালে হাত রেখে বলে, বিশ্বাস করো বউ, তোমার মতো এত সুন্দরী বউ আমি কখনো কল্পনাও করিনি। এশা মেহেরাজের হাত এক ঝটকায় সরিয়ে দেয়। তুই যে নেশা করে সে এসব বলছিস আমি ভালো করেই বুঝতে পারছি। আমি সুন্দর না, আমি কালো। মেহেরাজ এশার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে এনে এক দৃষ্টিতে বলে, তুমি শুধু সুন্দরী না, তুমি মায়াবতী, রূপবতী, আর তার সাথে অসভ্যবতী, যে নিজের স্বামীকে গালাগালি করে। এশা দাঁত চেপে বলে, কিসের স্বামী? তোর মতো এক ইবলিশকে আমি আমার স্বামী হিসেবে মেনে নেব এই কথা ভাবছিস কি করে? তুই একটা কাপুরুষ, আর তোকে গালাগালি করলে মন শান্ত হবে। তুই গালি শোনারই যোগ্য। মেহেরাজ এশাকে আরও নিজের সঙ্গে টেনে ধরে বলে, তাহলে চলো, পুরুষত্ব দেখিয়ে দেই, এত কাপুরুষ কাপুরুষ যখন বলছো। এশা চিৎকার করে বলে, ছাড় বলছি, কুত্তা, ছাড় আমায়। মেহেরাজ মুচকি হেসে বলে, বউ, এত গালাগালি করো না তো, নয়তো তোমার ঠোঁটও আমার মতো ফাটা থাকবে। এশা রেগে হাত উঁচিয়ে মেহেরাজের থুতুনি চেপে ধরে বলে, তোকে বাঁচানোটাই আমার মারাত্মক ভুল হয়েছে এখন দেখছি। তুই আমায় জ্বালিয়ে খাবি। মেহেরাজ এশার হাত নিজের থেকে ছাড়িয়ে বলে, হ্যাঁ গো বউ, তোমায় আমি একটু একটু করে সারা জীবন জ্বালিয়ে খাবো, সারা জীবন, মনে রেখো। এশা মেহেরাজকে ধাক্কা দিয়ে বলে, তোর মতো কাপুরুষের সাথে আমি সারা জীবন থাকলে তো। মেহেরাজ এশার কথায় ঠোঁট কেটে হেসে বলে, এত করে কাপুরুষ বলো না তো, পরে দেখবে 3-4টে বাচ্চার মা হয়ে গেছো এই আমি কাপুরুষের দ্বারা। মেহেরাজ আর কিছুই বলতে পারে না। ঠাস করে চর বসিয়ে দেয় এশা মেহেরাজের গালে। মেহেরাজ এশার থাপ্পড় খেয়েও কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো এশা যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিল সেই হাত ধরে চুমু দিতে থাকে। এশা এবার বেশ বিপদে পড়ে যায়। এই পুরুষ এত ঘাড়ত্যাড়া আর নির্লজ্জ হয় কি করে? মেহেরাজ এশাকে ছেড়ে দেয়, কম ধকল গেল না তার উপর, তাই আর যন্ত্রণা দিয়ে লাভ নেই। এশা মেহেরাজের হাত থেকে ছাড়া পেয়ে এক মুহূর্ত সেখানে আর দাঁড়িয়ে থাকে না, কক্ষে চলে এসে বিছানায় বসে যায়। মেহেরাজও পিছু পিছু কক্ষে আসে। এশা মেহেরাজকে বলে, আমার লাগেজের তালা ভেঙে দে, আমি কাপড় বের করব। মেহেরাজ এশার লাগেজের দিকে এগিয়ে যেতে যেতে বলে, শুধু লাগেজের কেন, তুমি বললে তোমার মনের তালাও আমি ভেঙে দিতে পারি। এশা ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। মেহেরাজ এশার এই দৃষ্টি দেখে চুপচাপ লাগেজের সামনে বসে পড়ে। মেহেরাজ লাগেজটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, এটা কাটার ছাড়া খোলা সম্ভব নয়, সকালেই খুলবো কাটার এনে। এশা মেহেরাজের দিকে তাকিয়ে বলে, কাজের কোনো বালি তো পারিস না, সব শুধু পারিস শয়তানি। মেহেরাজ এশার কথায় বেশ চটে যায়। মেয়েরা কেন এত গালাগালি করবে? কিন্তু তাও রাগকে শান্ত করে বাথরুমে গিয়ে অজু করে বেরিয়ে আসে। এশা তখন আগের মতোই বিছানায় বসে আছে। মেহেরাজ তাকে তেতে তুলতে এগিয়ে আসে, ঝুঁকে বলে, বউ চলো, বাসরটা করে ফেলি। এশা দাঁত চেপে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, ইবলিশের ইবলিশ, তোর বাসর তুই কর। মেহেরাজ টিটকারির হাসি দিয়ে বলে,
হ্যাঁ, সেটা তো করবই, কিন্তু তার জন্য তো তোমায় প্রয়োজন। এশা মেহেরাজের কথায় নিজের পায়ের দিকে তাকিয়ে তারপর মেহেরাজের দিকে ফিরে বলে, ভাগ্য ভালো তোর আমার পায়ে জুতো নেই। যদি আমার পায়ে জুতো থাকতো তো এখনই এই জুতো তোর গালে লাগতো। মেহিনুর আলমারির কাপড় গোছাচ্ছে আর এহসান বিছানায় বসে বসে তার নারীকেই পরখ করছে। মেহিনুর বিড়বিড় করে শুধু এহসানকে গালি দিচ্ছে, শয়তান লোক, খারাপ লোক, খবিশ লোক। একবার ঘরে এলেই সারা ঘর তছনছ করে দেয়। মনে তো চাচ্ছে কাপড়গুলো ওনার মুখে ছুঁড়ে মারি। এহসান মেহিনুরকে বিড়বিড় করতে দেখে ওকে উদ্দেশ্য করে বলল, কিরে কবুতরের বাচ্চা, কি বিড়বিড় করছিস? মেহিনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে বলে, ঘরের কি অবস্থা করেছেন? এদিকে ওদিকে কাপড় সবসময় এমন করেন কেন? এহসান ভ্রুকুচকে বলে, বউ হস তুই আমার, আর আমার যেমন মন চায় তেমন করেই ঘরকে অগোছালো করব। তুই আছিস তো গোছানোর জন্য। মেহিনুর রাগে ফুঁসে এহসানের দিকে তাকায়। ফের নিজের কাজে মনোযোগ দিয়ে এহসানকে মনে মনে গালাগালি করতে থাকে। মেহিনুরকে রেগে যেতে দেখে এহসান টিটকারি করে বলে, ওগো বউ, রাগ করো না, রাগলে তোমায় যে আমার বাচ্চার মা লাগে। এহসানের এমন লাইন ছাড়া উক্তি শুনে মেহিনুর রেগে ওর দিকে তাকিয়ে বলে, বন্ধ করবেন না আপনি, না আমি গোছানো বন্ধ করে ঘুমিয়ে যাব। এহসান নিজের হাত মাথার পেছনে নিতে নিতে বলে, এত যে ঘুমানোর কথা বলছো, ঘুমাতে কি পারবে আজ আদৌ? কারণ তোমার স্বামী আজ পুরো স্বামী স্বামী মোডে আছে। মেহিনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে এবং এহসানের কিছু টি শার্ট এগিয়ে দিয়ে বলে, এত অকাজের কথা না বলে এই নিন টি শার্টগুলো, ভালো করে ভাঁজ করুন, কাজের কাজ করুন। এহসান উঠে বসে নিজের টি শার্টগুলো ভাঁজ করতে করতে বলে, জানিস বউ, তোকে আজ পুরোপুরি বউ বউ লাগছে। মেহিনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে আর এহসানের সামনে বসে সেই টি শার্টগুলো ভাঁজ করতে করতে বলে, আপনার দ্বারা কোনো কাজ হবে না, হবে শুধু অকাজ আর অকাজ। এহসান মেহিনুরের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার দ্বারা আর কিছু হবে কিনা জানি না, কিন্তু আমার দ্বারা তুই কয়েক সন্তানের জননী ঠিকই হয়ে যাবি। তারপর একটু থেমে বলে, ইনশাআল্লাহ। মেহিনুরের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এহসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, মুখ একদম ভেঙে দেব আর একটা বেশি কথা বললে, খারাপ পুরুষ। এহসান ঠোঁট কেটে হেসে বলে, এদিকে আয় না রে, একটু খারাপই তোর সাথে করি, খারাপ যখন বললি। মেহিনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে তাকিয়ে হাতের টি শার্টগুলো নিয়ে উঠে যায়, অতপর আলমারিতে রেখে দেয় অতি যত্নের সহিত। আলমারি লাগিয়ে এহসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, আর যদি দেখি আলমারির কাপড় এদিক থেকে ওদিক হয়েছে তো দেখবেন কি করি। এহসান আবারও বিছানায় হেলান দিতে দিতে বলে, তুই যাই দেখাস আমায়, আগে কিন্তু তোর ঘাড়ের তিলটাই দেখাতে হবে, আগেই আমি বলে দিলাম। মেহিনুর আর সহ্য করতে পারে না, চিৎকার করে বলে, একটা অমানুষ আপনি, মানুষ হলেন না এখনো। এই বলেই বাথরুমে প্রবেশ করে অজু করার উদ্দেশ্যে। অজু করে বেরিয়ে এসে দেখে এহসান তার পানি তাকিয়ে আছে। এটা দেখে মেহিনুর কিছুই বলে না, কি বলবে, এই পুরুষের কাজই তো এটা, যখনই সুযোগ হয় তখনই তার পানে তাকিয়ে থাকে। মেহিনুর আলমারি থেকে ঔষধের বাক্স এনে একটা ওষুধ নিয়ে এহসানের দিকে এগিয়ে দেয়। এই নিন ঔষধ, খেয়ে নিন, জ্বর এখনো কমেনি। এই বলে এহসানের হাত টেনে নিয়ে এহসানের হাতের তালুতে ওষুধটা দিয়ে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আসে, এহসানের দিকে এগিয়ে দেয়। এহসান শান্তভাবে খেয়ে নেয়। মেহিনুর বাতি বন্ধ করে সে বিছানায় উঠে যায়, আজ আর এহসানের বুকে মাথা রাখে না। এহসান এমনিতেই অসুস্থ, তাই আর প্রয়োজন নেই নিজের ভার ওর উপর ছেড়ে দেওয়ার, তাই বালিশেই মাথা রাখে। মেহিনুর বালিশে মাথা রাখার কিছু মুহূর্ত পর এহসান এগিয়ে এসে মেহিনুরের বুকে নিজের মুখ গুজে দেয়। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে,
এহসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এহসান আয়েশের চোখ বুজে নেয়। কিন্তু এহসান কি শান্তিতে থাকার মানুষ? সে সবসময় মেহিনুরকে লজ্জায় ফেলার ধান্দায় থাকে। মেহিনুরের তো তাই মনে হয়। এই যে মেহিনুরের বুকে শুয়ে আছে, তবে গত রাতের মতো শান্ত হয়ে নয়। এইদিকে নড়ছে তো ওইদিকে। নিজের মুখ তুলে মেহিনুরের থুতুনিতে থাকা তিলে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে। মেহিনুরের গলায় নিজের মুখ গুজে দিচ্ছে, তো আবার বুকে, আবার ওর কানের লতিতে নিজের ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। মেহিনুর বিরক্ত হয়ে রাগে ফেটে পড়ে বলে, আমি এখনই কান্না করে দেব। এমন করছেন কেন? আপনার দাড়ি ত্বক স্পর্শ করলে খুব কষ্ট হয়, সরুন বলছি। এহসান মেহিনুরের গলায় মুখ গুজে বলে, কাঁদলে কাঁদো, তোমার কান্না তীব্র থেকে তীব্র করে তুলবে, সমস্যা কি? তারপর একটু থেমে বলে, আমার দাড়ি ঠোঁট স্পর্শ করবে তোমার পুরো শরীর জুড়ে, মনে রেখো। মেহিনুর এহসানের কথায় বিরক্ত হয়ে যায়। যখন থেকে এসেছে এই পুরুষ, তখন থেকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। সারাটা দিন কেটেছে ভাইয়ের চিন্তায়, আর রাত কাটবে এই পুরুষের যন্ত্রণায়। এশা ঘুমিয়ে আছে, ওর পাশেই শুয়ে আছে মেহেরাজ। যদিও এশা ঘুমানোর আগে সে সোফাতেই ছিল, কিন্তু এশাকে ঘুমাতে দেখে এক লাফে চলে এসেছে বিছানায়। এশাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহেরাজ। এশার পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে, তাই ওর শরীরের অব্যয় স্পষ্ট দেখতে পাচ্ছে মেহেরাজ। মেহেরাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে এশার পানে, শুধু তাকিয়েই আছে। তার জীবনে কোনো নারীর আগমন ছিল না, এই নারী প্রথম, আর এই নারী তার বেগম। তাকে অনেকেই পছন্দ করত। দেশের বাইরে যাওয়ার পর কত নারীর থেকে সে যে প্রেমের প্রস্তাব পেয়েছে তা সে নিজেও জানে না। কিন্তু এসবে সে পাত্তা দেয়নি। সে নিজের পড়াশোনা আর ল্যাব নিয়েই পড়েছিল, আর সফলও হয়েছে যেমন পরিশ্রম করেছে। কিন্তু এই জেদের বশে বিয়েটা করে এই নারীতে আটকা পড়ে গেছে সে। মেহেরাজের ইচ্ছে ছিল যদি কোনো নারীকে ভালোবাসে তো সেটা হবে তার বউ, আর সেটাই হলো। কিন্তু তার বউ তো আর বউ নয়, আগুনের গোলা। কথায় কথায় ছ্যাদ করে ওঠে আর কি গালাগালি। মেহেরাজের কানে তো তালা লেগে যাবে। এসব ভাবছে মেহেরাজ, আর একদৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বেগমের পানে। এশার ঘুমের মধ্যেই মনে হয় কেউ ওকে দেখছে। এশার ঘুম ঘুম চোখ খুলে যায়। চোখ খুলে মেহেরাজকে এভাবে নিজের এত কাছে দেখে এশার হুঁশ উড়ে যায়। চিৎকার করে বলে, এই কুত্তা, তুই এখানে কি করছিস? মেহেরাজ মুচকি হেসে এশার গালে হাত দিয়ে বলে, তোমার শাড়ি খুলে গেছে সেটাই দেখছি। এমন কথা শুনে এশা চোখ বড় বড় করে নিজের দিকে তাকায়। নিজের এমন বেহাল অবস্থা দেখে এশা চিৎকার করে উঠে বলে, ওরে কুত্তারে, তোর জন্য আমি ঘুমিয়েও শান্তি পাই না। এশার মুখে এমন বাজে গালি শুনে মেহেরাজ থতমত খেয়ে যায়। মানে, মেয়ে মানুষ এত গালাগালি কিভাবে করে? কিভাবে এমন কথা মুখ দিয়ে বের হয়? মেহেরাজ এশার থুতুনি আলতো করে চেপে ধরে বলে, এশার বাচ্চা, এত গালাগালি করিস না, নয়তো দাঁতই ফেলে দেব। এশা উল্টো দাঁত চেপে বলে, বিছানা থেকে নেমে যা, নয়তো উষ্টা মেরে মাটিতে ফেলে দেব। মেহেরাজ আর কিছু না বলে চুপচাপ উঠে যায়, গিয়ে সোফায় শুয়ে পড়ে। এশার গালাগালি শুনে তার ঘুম চলে এসেছে। মেহেরব গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে এক মনক্ষুণ্ণ অবস্থা নিয়ে ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। ঘুম আসছিল না, মনও অস্থির। ছাদে ওঠার পর তার চোখে পড়ে নুরিকে। আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একা, যেন তার সব ভাবনা শূন্যে উড়ে যাচ্ছে। মেহেরব অবচেতনভাবে হেঁটে এসে হালকা ঘাবড়ে গেছে নুরিকে দেখে। তবে ঠিক যেন কিছু একটা অনুভব করে নুরির সামনে দাঁড়িয়ে রাগ তো অনুভবই হলো না, বরং এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে। এমন সময় সে নুরির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কিরে, এত রাতে ছাদে কি করছিস? নুরি এক পলক তাকিয়ে বলল, ঘুম আসছিল না তাই। মেহেরবের চোখ নুরির হাতে গেল, তার সাদা হাতে লাল লাল দাগ, যেন কিছু হয়েছে। মেহেরব ঘাবড়ে গিয়ে বলল,
হাতে এগুলো কিসের দাগ? নুরি এক মুহূর্তে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, ও, এটা এশা আপুকে মেহেদি দিতে গিয়ে লেগে গেছে। মেহেরুব কিছুটা হালকা হয়ে বলল, তোরও তো মেহেদি দেওয়া উচিত ছিল। বাড়ির সব পিচ্চি তো এশার সাথেই মেহেদি মেখেছে। নুরি মলিন হেসে বলল, এশা আপু মেহেদি পড়েছে নিজের মাহারামের জন্য, আর পিচ্চিরা পড়েছে শখের জন্য। আমার তো কিছুই নেই, তাহলে আমি কেন পরব? মেহেরুবের মুখটা মলিন হয়ে গেল। কথাগুলো যেন মেহেরুবের অন্তরে তীক্ষ্ণ সূচের মতো বিঁধে গেল। তার কণ্ঠে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে বলল, মেহেদি কি শুধু মাহারামের জন্যই পড়তে হবে? শখের জন্য পরা যায় না? নুরি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, শখের জন্য মেহেদি পরা আর হারাম পুরুষদের সামনে চলাফেরা করা, এটা আমার ঠিক মনে হয় না। মেহেরুব এক পলকও বিরতি না দিয়ে অবাক হয়ে বলল, তুই হারাম পুরুষ পেলি কোথায়? তোর গায়রে মাহারাম তো শুধু ভাইজান আছে, আর ভাইজানের সামনে তো তুই যাস না। নুরি এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকিয়ে এরপর মুখ ফিরিয়ে বলল, ভাইজানের সামনে যাই না, কিন্তু আপনার সামনে তো যাই। মেহেরুব কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, তাহলে তুই আমায় কোনোভাবে তোর জন্য হারাম বলছিস? নুরি মলিন হাসি দিয়ে বলল, আর বলবো কেন? আপনি তো আমার জন্য হারাম, চাচাতো ভাই হন। আপনি আমার কাছে হারাম তো হবেনই। মেহেরুবের শরীর রাগে টান দিয়ে উঠল। মনে হচ্ছিল এই মুহূর্তে সে যেন নিজের পুরোটা হারাতে চলেছে। নূর চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেশ বুঝতে পারে তার মেহেরুব ভাই খেপে গেছে তার এই কথায়। নুরি চলে যাচ্ছিল, তবে মেহেরুব তাকে থামিয়ে দেয়। সে একটানে নুরির বাহু ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কি করে আমাকে হারাম বলার? তোর এত বড় কলিজা হয় কি করে? নুরি বেশ ঘাবড়ে গেল, কিন্তু তবুও মেহেরুবের দিকে তাকিয়ে বলল, দেখুন মেহেরুব ভাই, সত্যিটা আমি জানি আর আপনিও জানেন, তাই এত রাগ করার কিছু নেই। মেহেরুব দাঁত চেপে বলল, সত্যিটা কি? নুরি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে হতভম্ব হয়ে মেহেরুবের দিকে তাকায়। কেন সে এমনটা করছে? অবশেষে মেহেরুবের প্রশ্নের সম্মুখীন হয়ে সে কাঁপতে কাঁপতে বলল, সত্য এটাই যে আপনি আমার মাহারাম, আপনার অধীনে আমি, তবে শুধু নামে মাত্র। মেহেরুব কাটকাট গলায় বলল, নামে হইয়ার কাজে, আমি তোর মাহারাম, আমি তোর জন্য হালাল। আর যদি কোনোদিন আমায় হারাম বলবি তো দেখে নিস তোর কী অবস্থা করি। নুরির মনটা ভারী হয়ে গেল। এতদিন তার সাথে কোনো সঠিক সম্পর্ক তৈরি হয়নি, আর আজ মেহেরুব তাকে এমনভাবে অধিকার দেখাচ্ছে। সারা জীবন ঝক্কি যন্ত্রণায় দিন কাটিয়েছে, আর আজ তাকে হালাল বলা হচ্ছে। নুরির চোখে এক কালো মেঘে ঢেকে গেল। নুরি মলিন গলায় বলল, আপনি অহেতুক অধিকার কেন দেখাচ্ছেন আমার উপর? সত্যিকারের তো আমাদের কোনো সম্পর্কই নেই। মেহেরুব একটুও সাজিয়ে না বলল, কেন নেই? আমাদের সম্পর্ক তো আছে। নুরি অবাক হয়ে প্রশ্ন করল, কিসের সম্পর্ক? মেহেরুব কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, একটা পবিত্র সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আমি সেই সম্পর্ককে মূল্য দিই না। নুরি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, যে সম্পর্ককে মূল্য দেন না তার ভিত্তিতে আপনি আমার উপর অধিকার দেখাচ্ছেন? আপনি কি জানেন মেহেরুব ভাই, আপনি কি করছেন? মেহেরুব তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আমি সম্পর্কের মূল্য দেই আর না দিই, তবে এটা জানি তুই শুধু আমার অধীনে, আর তোর উপর সম্পূর্ণ অধিকার রয়েছে আমার, আর আমার উপরও তোর অধিকার রয়েছে। নুরি চমকে উঠল। এতক্ষণে তার মধ্যে কোনো অনুভূতি ছিল না, কিন্তু মেহেরুবের এই কথাগুলো তাকে একেবারে স্তব্ধ করে দেয়। নুরি মৃদু গলায় বলল, মেহেরুব ভাই, কি হয়েছে আপনার? এমন আজব কথা বলছেন কেন? মেহেরুব হতাশ গলায় বলল, জানি না কি হচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে। সব সময় তোকে দেখতে ইচ্ছে হয়, তোর সাথে কথা বলতে ইচ্ছে হয়। জানি না কেন এমনটা হচ্ছে।
কাজে গেলে কাজেও মন বসে না, বাড়িতে চলে আসতে মন চায়। এক পলক তোকে দেখলেই সব ঠিক হয়ে যায়। জানি না, আমি ঘুমাতে গেলেও ঘুম আসে না, ভেতরটা খচখচ করে। নুরি কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহেরবের কথাগুলো তার শোনার মতো ছিল না, কিন্তু কিছু না বলারও ছিল না। ফজরের পর ফজরের নামাজ শেষে মেহেরাজ ঘরে প্রবেশ করে। চারপাশে একরকম নীরবতা। তখনই ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর। আমার বোন কোথায়? মেহেরাজ বুঝে যায় কার কণ্ঠ। একবার পাশ ফিরে তাকায় জায়নামাজে বসে থাকা এশার দিকে। তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, ঘুমাচ্ছে। অথচ এশা তখনও জায়নামাজে বসা। মেহেরাজের এই কথায় ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় ওর দিকে। ঠোঁট দুটো অল্প কাঁপে, যেন কিছু বলতে চায়, কিন্তু নিজেকে সামলায়। তারপর উঠে এগিয়ে আসে। ওপাশ থেকে এহসানের দীর্ঘশ্বাস ভেসে আসে। কেমন আছে ও? মেহেরাজ স্বাভাবিক ভঙ্গিতে জবাব দেয়, ভালো, নাও কথা বলো। এই বলে সে এশার দিকে ফোনটা এগিয়ে দেয়। ক্ষিপ্ত দৃষ্টির এশা এবার নিজেকে শান্ত করে ফোন হাতে নেয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর সাথে কেউ বাজে ব্যবহার করছে না তো? না ভাইজান, সব ঠিক আছে। এই কথার মাঝেই হঠাৎ মেহেরাজ পেছন থেকে এশার কোমর জড়িয়ে ধরে। এশার চোখ বড় হয়ে যায়। ভাইয়ের সাথে কথা বলছে, কিন্তু কিছু বলতেও পারছে না। তার গলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে, অথচ মেহেরাজ ইচ্ছে মতো ওর ঘাড়ে ঠোঁট ছোঁয়াতে ব্যস্ত। এশা দাঁতে দাঁত চেপে ভাইয়ের সাথে কথা চালিয়ে যায়। একসময় কোনো রকমে ফোনটা রেখে দেয়। পরক্ষণেই ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, ইবলিশের ইবলিশ, আজ তোর একদিন কি আমার একদিন। কিন্তু মেহেরাজ তো থামার পাত্র নয়। নিজের দুষ্টু হাসি ঠোঁটে রেখে এগোতেই এশা রাগে ফেটে পড়ে। এক মুহূর্তেই ওর ফোনটা দেয়ালের দিকে ছুঁড়ে মারে। ফোনটা গিয়ে ধাক্কা খায় দেয়ালে। মেহেরাজ এবার ফোনটা হাতে নিয়ে দেখে, ভাগ্য ভালো ফোনটা বেঁচে গেছে, তবে আধমরা। সে রেগে গিয়ে এশার দিকে এগিয়ে এসে বলে, কি করেছো দেখো, পুরো ফোন শেষ করে দিলে। এশা দাঁতে দাঁত চেপে বলে, এই ফোনেই তো তুই আমার ছবি তুলেছিলি তাই না? তাই ভেঙে দিলাম। তুই এমন করলি কেন যখন আমি কথা বলছিলাম? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে বলল, ওই ছবির জন্য যদি ফোন ভাঙো তবে মনে রেখো, এখন থেকে দিনে 7 বার করে ওই ছবি আমি দেখব। এশা চোখ বড় করে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, ফোনই তো নেই, কি দিয়ে দেখবি? মাথা দিয়ে? মেহেরাজ এবার মুচকি হেসে টেবিল থেকে ল্যাপটপ এনে বিছানায় রাখে। এশার হাত ধরে বসায়। ল্যাপটপটা অন করে ছবি দেখিয়ে বলল, বউ, তুমি কি আমায় বলদ ভেবেছ? এই ছবি আমি আগলে রেখেছি। তুমি সরাসরি দেখতে দেবে না তো কি? স্ক্রিনে দেখে নেব। এশা হুড়মুড় করে ল্যাপটপটা হাতে নিতে চাইলে মেহেরাজ ওর হাত চেপে ধরে। তারপর কপালে কয়েকবার ঠোঁট ছুঁয়ে দেয়। ধীর কণ্ঠে বলে, বউ মানুষ তুমি, তোমার এই ছ্যাঁৎছ্যাঁত করা মানায় না। তোমায় মানায় শুধু ভালোবাসা দেওয়া আর নেওয়ায়। বলতে বলতে নিজের ঠোঁট রেখে দেয় এশার গালের এক পাশ জুড়ে। এশার ইচ্ছে করে কয়েকটা গালি দিতে, কিন্তু ঠোঁট থেকে কোনো শব্দ বের হয় না। মেহেরাজের এই স্পর্শ যেন অবশ করে দিচ্ছে ওর সমস্ত শরীর। ফজরের নামাজ শেষে বাগানে হাঁটছে মেহিনুর, আর আস্তে আস্তে তেলাওয়াত করছে আপন মনে। এহসান ঘুমিয়ে আছে। নামাজ পড়ে সাধারণত ঘুমায় না সে, কিন্তু আজ বেশ ক্লান্ত লাগছে নিজেকে, তাই গা এলিয়ে দিয়েছে বিছানায়। মেহিনুরকে একবার বলেছিল তার বুকে ঘুমাতে, কিন্তু মেহিনুরের তো এত প্রেম হজম হয় না। সে ছ্যাঁত করে উঠে বলেছিল, নিজে তো রহমতের বাতাস পাবেন না, সঙ্গে আমাকেও পেতে না দেওয়ার ধান্দা করছেন। এহসান এতে আর কিছুই বলে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেই বেগম ছাড়া ঘুমিয়ে পড়ে। মেহিনুর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে প্রবেশ করে। গিয়ে দেখে এহসান বেদম ঘুমে তলিয়ে আছে।
মেহিনুর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। তারপর নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। কত সুন্দর মনে হয় এই ঘুমন্ত মুখের এহসানকে, অথচ বাস্তবতা ভিন্ন। এই পুরুষ হাঁটতে বসতে উঠতে মানুষ খুন করে, আর এই পুরুষকে ঘুমন্ত অবস্থায় কতই না নিষ্পাপ লাগে। মন চায় কিছু মুহূর্ত তাকিয়ে থাকতে, কিন্তু আবার ভেতর থেকে প্রশ্ন আসে, মেহিনুর, তুমি না ঘৃণা করো? তবে যাকে ঘৃণা করো তার পানে কি করে এত মায়ার দৃষ্টিপাত করো? তোমার লজ্জা হয় না এই খুনির মায়ায় জড়িয়ে যেতে? তুমি বিবেক দিয়ে ভাবো, আবেগ দিয়ে নয়। ভালোবাসলেই মানুষ মানুষ হয় না। মেহিনুরের ভেতরটা উতাল পাতাল হয়ে ওঠে এসব ভাবতে ভাবতে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে এসে রুটি বানানোর প্রস্তুতি নেয়। মেহিনুর নাস্তা তৈরি করে ঘরে আসে। এসে দেখে এহসান তখনও ঘুমিয়ে। মেহিনুর চুপচাপ কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। এহসানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চারদিকে তাকায়, কিন্তু না, কোথাও তার বেগম সাহেবা নেই। কিন্তু সে চিন্তিত হয় না। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে দেখে বুঝে যায় হয়তো গোসল করছে। এহসান কিছু সময় বিছানায় বসে থাকে আর শুধু মেহিনুরের কথা ভাবে। আপন মনে ঠোঁট কামড়ে হাসতে থাকে নির্বোধভাবে। মেহিনুর গোসল সেরে বেরিয়ে আসে, পরনে তার নীল রঙের থ্রি পিস। মেহিনুর বেরিয়ে আসতেই এহসান ওর পানে তাকায়। সব সময়ের মতোই নিজের নারীর নজর কাড়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠে এহসান। মেহিনুর এহসানকে দেখে কিছুই বলে না। নিজের হাতে থাকা কাপড় নিয়ে ঘর থেকে বের হতে নেয়। উদ্দেশ্য কাপড় মেলা। তখনই এহসান বিছানা থেকে উঠে নিজের লুঙ্গির ভাঁজ ঠিক করতে করতে মেহিনুরের সামনে দাঁড়িয়ে বলে, কিরে কবুতরের বাচ্চা, রাতে তো আমি গোসল করার মতো কিছুই করিনি তোর সাথে, তুই যে এখন এত সকালে গোসল করলি? মেহিনুর কটমট করে তাকায় এহসানের পানে আর বলে, শুরু হয়ে গেছে খারাপি, এত খারাপ কেন আপনি? এই বলেই মেহিনুর এহসানকে পাশ কাটিয়ে চলে যায়। এহসান তাকে যেতে দেয়, না হলে কি মেহিনুরের যাওয়ার সাধ্য আছে? মেহিনুর কাপড় মেলে দেয় উঠোনে রশিতে। মেহিনুর কাপড় মেলে ঘরের দিকে পা বাড়াতেই দেখে এহসান মিসওয়াক করতে করতে বেরিয়ে আসছে। এহসান মিসওয়াক মুখে নিয়ে মেহিনুরকে বলে, যা নাস্তা নিয়ে পুকুর ঘাটে আয়, আমি ওখানেই আছি। মেহিনুর চুপচাপ ঘরে চলে যায়। এই পুরুষের কত কি যে মনে ধরে আল্লাহই জানেন। মেহিনুর এক গ্লাস দুধ, 7-8টা খেজুর, একটা সেদ্ধ ডিম, রুটির সাথে গরুর মাংস, এগুলো একটা প্লেটে তুলে নেয়। দুধ আর খেজুর এহসানের সবসময়ই লাগবে। একদিনও মেহিনুর দেখেনি যে দুধ আর খেজুর ছাড়া এহসান সকালে নাস্তা সেরেছে। এহসানের প্রিয় নাকি এই খাবারগুলো। মেহিনুর ধীর পায়ে খাবারের ট্রে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পুকুর পাড়ের কাছে গিয়ে দেখে এহসান বসে আছে পুকুরের সিঁড়িতে গাছের ছায়ায়। পুকুর পাড়ের দুই দিকে গাছ রয়েছে, যার জন্য বেশ আরামদায়ক বাতাস আর ছায়াও রয়েছে। মেহিনুর এহসানের পাশে খাবারের ট্রে রেখে দেয় আর বলে, খেয়ে নিন, নাকি মুখে তুলে দেব? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, জানিস যখন খাইয়ে দিতে হবে তখন জিজ্ঞেস কেন করছিস? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে। এহসানের পাশে বসে বলে, আমি রুটি মুখে তুলে দিচ্ছি, আপনি দুধ আর খেজুরটা খেয়ে নিন। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে নির্লস হেসে বলে, তুই কিছু খেয়েছিস? মেহিনুর এহসানের হাতে দুধের গ্লাসটা ধরিয়ে দিয়ে বলে, চা খেয়েছি। এহসান দুধের গ্লাসটা হাতে নিয়ে মেহিনুরের দিকে এগিয়ে বলে, নে, একটু খেয়ে নে। মেহিনুর ক্ষীণ শ্বাস ফেলে বলে, আরে না, এটো হয়ে যাবে তো। এহসান মৃদু হেসে বলে, তোর এটো খাবার আমার জন্য রহমতময়। মেহিনুর কিছুই বলে না, চুপচাপ বিসমিল্লা বলে এক চুমুক খেয়ে নেয়। এহসান মেহিনুরের অর্ধ খাওয়া দুধটুকু ধীরে ধীরে বিসমিল্লা বলে 3 চুমুকে খেয়ে নেয়। অতঃপর কয়েকটি খেজুর মুখে তুলে নেয়। মেহিনুরও তার সাথে দুটো খেজুর খায়।
মেহিনুর এহসানের মুখে খাবার তুলে দিচ্ছে আর এহসান নীরবে বসে তা খাচ্ছে। মেহিনুর বেশ বুঝতে পারছে এহসানের মন কোনো কারণে খারাপ, তবে তাও কিছু বলে না। এহসান হঠাৎই বলে ওঠে, খাবার খেয়ে তৈরি হয়ে নিস, বাড়িতে ফিরব। মেহিনুর বেশ অবাক হয় এটা শুনে, বেশ মন খারাপও হয় তার। কেননা এই কয়দিনে মন বসে গেছে এই ছোট্ট বাড়িতে, এই ছোট্ট পুকুর ঘাটে, ছোট্ট ঘরে। মেহিনুরের মন ক্ষুণ্ণ হয়ে যেতে দেখে এহসান প্রশ্ন করে, কি হলো, এমন করছিস কেন? মেহিনুর নির্লিপ্ত কণ্ঠে বলে, মায়া জড়িয়ে গেছে, বেশ কয়েকদিন থেকেছি তো, তাই কেমন যেন খারাপ লাগছে। এহসান মলিন হেসে বলে, বারে, মাত্র কয়েকদিনে এই ঘরের মায়ায় পড়ে গেলি, অথচ এই আমার মায়ায় আর জড়ালি না। এহসানের এমন কথা মেহিনুরের বুকে তীরের মতো বেঁধে। মেহিনুর অসহায় গলায় বলে, এভাবে বলছেন কেন, আমার কষ্ট হয়তো। এহসান মৃদু হেসে বলে, কেন কষ্ট হয় কেন? আপনি আমার উপর রেগে এই কথা বলছেন। এহসান হেসে বলে, তুমি আমার প্রাণপ্রিয় নারী, তোমার উপর রাগ অভিমান আমার মানায় না, তোমার উপর শুধু আমার ভালোবাসাটাই মানায়। মেহিনুর শান্ত গলায় বলে, তাহলে কেন এমন আঘাত দিয়ে কথা বললেন? এহসান মেহিনুরের গালে হাত রেখে বলে, আঘাত পেয়েছ আমার কথায়? মেহিনুর মাথা নাড়িয়ে বলে, হুম। এহসান মেহিনুরের দিকে নিজের মুখ এগিয়ে নিয়ে মেহিনুরের কপালে বার কয়েক ঠোঁট ডুবিয়ে দেয়। মেহিনুর চোখ বুজে নেয় আবেশে। এহসান মেহিনুরের কোল থেকে প্লেটটা সরিয়ে অন্যদিকে রাখে। মেহিনুরের গালে নিজের হাত আলতো করে রেখে বলে, একটা প্রশ্ন করি? মেহিনুর উত্তর দেয় না, নির্লস চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান বুঝে যায় মেহিনুর প্রশ্ন করতে বলছে। এহসান মেহিনুরকে বলে, ঘৃণা করো আমায় আগের মতো? মেহিনুর এহসানের এমন প্রশ্নে শুধু তাকিয়ে থাকে তার পানে। কিছু মুহূর্ত চুপ থাকার পর অস্থির গলায় বলে, হয়তো না, কারণ আপনার প্রতি আমার ঘৃণা আসে না। আপনাকে ঘৃণা করতে চাই কিন্তু পারি না। আপনার প্রতি প্রতিটা ঘৃণা নিমিষেই মায়ায় পরিণত হয়ে যায়। কেন জানি কি যেন হয়ে গেছে আমার, আমি পারি না আপনাকে ঘৃণা করতে। এহসান একদৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের নারীর কথা শুনে। মেহিনুর কিছু মুহূর্ত চুপ থেকে ফের বলে, জানেন, আপনার বুকে যখন মাথা রাখি তখন আপনার প্রতি আমার সব ঘৃণা মায়ায় পরিণত হয়ে ওঠে। এক ভিন্ন অনুভূতির জন্ম দেয়। মনে হয় সব ভুলে যাই। আপনার পাপ, আপনার নিকৃষ্টতা এখন কেন জানি তুচ্ছ মনে হয়। সব কিছু গুলিয়ে যায় আমার। আমি নিজের মনের অবস্থা নিজেই বুঝে উঠতে পারছি না। কেন হচ্ছে এগুলো আমার সাথে? আমি তো এসব চাই না। মেহিনুর এক নাগাড়ে নিজের মনে চেপে থাকা সব কথা বলে দেয় এহসানকে। এহসান স্তব্ধ হয়ে গেছে তার নারীর তার প্রতি অনুভূতি প্রকাশে। ভালো বাসুক বা না বাসুক, ঘৃণা তো করে না। এহসান মেহিনুরকে আগলে ধরে নিজের বুকে আর মেহিনুরকে বলতে থাকে, এটাই হয়তো ভালোবাসার শুরু, এটাই হয়তো আমায় তুমি তোমার নিজের আত্মার আগুলে জড়িয়ে নেওয়ার শুরু। মেহিনুর এহসানের বুকে নাক ঘষে এহসানের শরীরের ঘ্রাণ নিতে থাকে। তারপর ফিসফিসিয়ে বলে, ছাড়ুন, নয়তো আমার হাতে তরকারি লেগে আছে, আপনার গেঞ্জিতে লেগে যাবে। এহসান মেহিনুরকে ছাড়ে না, শক্ত করে মেহিনুরকে জড়িয়ে ধরে বলে, কিছু সময় থাকো নাই পাপিষ্ট বুকে, কি এমন ক্ষতি হবে? মেহিনুর চুপ হয়ে ঘাপটি মেরে বসে থাকে আপন পাপিষ্ট পুরুষের আপন পাপিষ্ট বুকে। মেহেরাজ কালো শার্ট আর প্যান্টের উপর সাদা অ্যাপ্রন পরে তৈরি হয়। ওর সাজগোজ একেবারে পারফেক্ট, যেন সিনেমার কোনো নায়ক। এশা বিছানায় বসে মেহেরাজকে দেখে প্রথমে নিজেও কিছুটা অবাক হয়, কিন্তু ও তো আর মেহেরাজকে সুন্দর বলবে না। তাই ওর দিকে তাকিয়ে টিটকারি দিয়ে বলে, হাসপাতালে যাচ্ছ নাকি নায়কগিরি করতে? এত নায়ক সেজে গেলে তো নার্স আর ইয়াং ডাক্তারনিরা তোমার সাথে বাড়িতে চলে আসবে। মেহেরাজ একটু হাসল, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল,
তুমি কি আমার উপর ফিদা হয়ে গেছো? তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। এসা ভ্রুকুচকে বিরক্তির স্বরে বলল, নিজের মুখ আয়নায় দেখেছিস? একদম বানরের মতো। তোর উপর ফিদা? আমার ঠ্যাংও হবে না। মেহেরাজ হতাশ হয়ে মাথা নাড়ালো। আমার জীবনে এত অসভ্য মেয়ে দেখিনি। আল্লাহ তুমি মাফ করো। তারপর ব্যাগটা হাতে নিয়ে এশার সামনে এসে বলল, এখন যাচ্ছি, তবে চিন্তা করো না, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে এসে তোমার অসভ্যতার ডাবল ডোজ দেব। এই কথা বলে মেহেরাজ ঘর থেকে বেরিয়ে গেল। এশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কিছু ভাবছে। তারপর দ্রুত বেলকনিতে গিয়ে দেখল মেহেরাজ বাড়ির গেট পেরিয়ে চলে গেছে। এশার দেরি করল না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল নুরির খোঁজে। ভাগ্য ভালো, দরজা খুলতেই নুরি সামনে পড়ে গেল। নুরি, তুই একটা সাহায্য করবি? নুরি অবাক হয়ে বলল, কেমন সাহায্য? এশা ওর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। দরজা লাগিয়ে ফিসফিস করে বলল, তোর ভাইজান আমার কিছু বাজে ছবি তুলে রেখেছে ওর ল্যাপটপে, ওগুলো ডিলিট করতে হবে, তুই আমায় সাহায্য কর। নুরি হতবম্ব হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, গায়রত বলেও তো কিছু আছে, এসব কি বলছো তুমি? এশা হালকা হাসল, তারপর ওর বাহুতে একটা হালকা থাপ্পড় মেরে বলল, আরে ধুর বেটি, তুই আমার ভাতিজি হস, তোর সাথে নিজের সমস্যার কথা বললে গায়রত নষ্ট হবে না। নুরি কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, কিন্তু এখানে আমি কি করব? এশা উজ্জ্বল চোখে বলল, তুই শুধু আমায় একটা ফোন এনে দে, ফোনের টিউটোরিয়াল দেখে ফাইলগুলো ডিলিট করব। নুরি একটু চিন্তা করল, তারপর মাথা নাড়ে। এশার ঠোঁটে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। মেহরুব ভাইয়ের ফোন নিয়ে আসি, উনি বললেই দিয়ে দেবেন। এশা নুরির কথা শুনে সিরিয়াস সময়েও মুচকি হেসে টিটকারি দিয়ে বলে, ও ভাতিজি, কি ব্যাপার? আমার ভাতিজাকে দেখছি বেশ ভালো চেনো তুমি। নুরি লজ্জায় মুখ ফুলিয়ে বলল, তুমি এসব বললে আমি কিন্তু এনে দেব না, আর আমাদের মধ্যে তেমন কিছুই নেই। এশা মুচকি হেসে বলল, হয়েছে মা, থামো। তুমি যে 2 বছর আগেই আমার ভাতিজার বউ হয়ে বসে আছো সেটা আমি জানি, আর আমার ভাতিজা যে তুমি বলতে পাগল এটাও বুঝতে পারি। নুরি এশার কথায় লজ্জায় মরে যাচ্ছে, হাসিও পাচ্ছে। মেহরুব ভাই নাকি সে বলতে পাগল, তবে আর কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য মেহরুবকে খোঁজা। মেহরুবকে নিচে খুঁজে পায় না, তাই দাদি এনিফা বেগমকে জিজ্ঞেস করে, দাদিজান, মেহরুব ভাইকে দেখেছ? এনিফা বেগম নুরিকে মেহরুব ভাই বলে ডাকায় একটু চটে গিয়ে বলেন, এই হারামজাদি, কতদিন বলেছি ও তোর জামাই হয়, ভাই না। ভাই ডাকবি না বলছি। নুরি বিরক্তি নিয়ে বলল, দাদিজান, তুমিও না। এখন আমি ওনাকে মেহরুব ভাই না ডেকে মেহরুব জামাই ডাকবো? এনিফা বেগম চোখ রোল করে বললেন, মানুষ কত কি ডাকে, নিজের জামাইকে জান, এগো, ওগো, আরও কত ইংলিশে কি কি ডাকে। নুরির হাসি ওঠে দাদিজানের কথা শুনে। নুরি মুখে হাত রেখে হাসতে হাসতে বলে, দাদিজান, তুমি ওইসব ডাকো নাকি দাদাজানকে? এনিফা বেগম হেসে বলেন, হ্যাঁ ডাকি তো, আয় তোকেও শিখিয়ে দেই আমার ছোট নাতিকে কি বলে ডাকবি। নুরি হাসতে হাসতে বলে, হয়েছে, আর শেখানো লাগবে না। এমনিতেই তোমার নাতির সাথে কথা বলতে আমার হাত পা কাঁপে, আর এসব বলে ডাকতে আমায় তোমার নাতি আর জিন্দা রাখবে না। ঠিক তখনই বাড়ির ভেতর মেহেরু প্রবেশ করে। নুরি ও এনিফার কথা শুনে বলে, কে কাকে জিন্দা রাখবে না শুনি? এশাও নুরি চমকে ওঠে। নুরি মনে মনে ভাবে, এই পুরুষ কিছু শোনেনি তো। এনিফা বেগম বললেন, এই তো তুই এসে গেছিস, নুরি তোরই খোঁজ করছিল, তাই জিজ্ঞেস করলাম তোকে দিয়ে ওর কী কাজ। ও আমায় বলে তোর লগে নাকি ওর বহুত কাজ, আমারে তো বলা যাইতো না। নুরি একবার মেহরুবের দিকে তাকায়, তারপর একবার দাদিজানের দিকে। 2 হাত দিয়ে নানা করতে করতে বলে, না না মেহরুব ভাই, আমি এটা বলিনি, সত্যি এটা বলিনি।
এনিফা বেগম হাসেন। মেহেরুব বুঝে যায় দাদিজান মজা করছেন। মেহেরুব নুরির দিকে তাকিয়ে বলেন, আমায় 1 কাপ চা দিবি বানিয়ে? নুরি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা ঠিক আছে, এখন একটু কাজ আছে। মেহেরুব বলে, আচ্ছা। এই বলে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে নুরি এক দৌড়ে মেহেরুবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, মেহেরুব ভাই, একটা কথা ছিল। মেহেরুব থেমে গিয়ে নুরির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কি? নুরি হাজার দ্বিধা নিয়ে বলে, আপনার ফোনটা একবার দেবেন, একটা জরুরি কাজ ছিল। মেহেরুব পকেট থেকে ফোন বের করতে করতে বলে, তো এটা বলতে এত তোতলাতে হয়? এই বলে ফোনের লক খুলে নুরির দিকে নিজের ফোনটা এগিয়ে দেয়। নুরি ফোন হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আর মেহেরুব নিজের ঘরে চলে যায়। নুরি এশার ঘরে ফোন নিয়ে আসে। এশা ফোন নিয়ে বলে, মারে, তুই আমায় যে সাহায্য করলি, দোয়া করি তোর আর মেহেরুবের যমজ সন্তান হোক। এশার এমন দোয়া শুনে নুরি বলে, সংসারই হলো না, আর সন্তান হবে কোথা থেকে? এশা হাসতে হাসতে বলে, আমি আছি না, সংসার জোড়া লাগিয়ে দেব, আর আল্লাহ তো আছেনি। নুরি মলিন হাসিতে বলে, আগে নিজের সংসারটা তো করো। নুরির কথায় এশা আর কিছুই বলে না। তাড়াতাড়ি মেহেরাজের ল্যাপটপটা নিয়ে বসে পড়ে বিছানায়। আচ্ছা, তুমি কি লক জানো? এশা বলে, হ্যাঁ জানি, সকালে দেখে নিয়েছি। নুরি এশার সামনে বসে বলে, আচ্ছা, ভাইজান যদি জানতে পারে তো রাগ করবে না? এশা নুরির দিকে মেহেরুবের ফোন এগিয়ে দিয়ে বলে, সার্চ করত, এসব ফাইল নষ্ট কিভাবে করে যেগুলো টাইম দিয়ে সেট করা থাকে। নুরি ফোন নিয়ে খুঁজতে থাকে। এশা ফাইল খুঁজতে থাকে। অনেকক্ষণ হয়ে যায়, আধ ঘন্টা পার হয়ে যায়, কিন্তু কেউ কিছুই পায় না। তখনই ঘরের দরজায় কেউ কড়া নাড়ে। নুরিও এশা কেঁপে ওঠে। এশা নুরিকে ফিসফিসিয়ে বলে, মনে হয় তোর ভাইজান ইবলিশ এসে গেছে। শোন, আমি ল্যাপটপটা রেখে দিচ্ছি, তুই ফোনটা লুকিয়ে নে, আর বলবি আমরা গল্প করছিলাম। নুরি বলে, আচ্ছা। এশা দরজা খুলে দেয় আর তার ধারণাই সঠিক হয়, মেহেরাজ এসেছে। মেহেরাজকে ঘরে প্রবেশ করতে দিয়ে এশা কোনো কথা বলে না। মেহেরাজ নুরিকে দেখে আর এশাকে ঠোঁট শুকিয়ে যেতে দেখে ভ্রু কুঁচকে বলে, কিরে, তোরা কি আকাম করছিলে এখানে নুরি? নুরি কিছু বলতে যাবে তখনই এশা নিজেকে সামলে বলে, আমরা যাই করি না কেন, তোমায় বলবো কেন? মেহেরাজ এশার দিকে বাঁকা চোখে তাকায়। তারপর নুরিকে বলে, নুরি, মেহেরুব তোকে একটা কথা বলতে বলেছিল। তোকে কতক্ষণ আগে চায়ের কথা বলেছিল, আর তুই কতক্ষণ পরে চা দিবি? এ কথা শুনে নুরি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইজান, দিচ্ছি এক্ষুনি। এই বলে এশার দিকে তাকিয়ে বলে, আমি আসি, কেমন? এশার মেজাজ চটে যায়, লক্ষ্যে পৌঁছাতে পারল না। এশা কটমট করে মেহেরাজের দিকে তাকায়, তারপর ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু মেহেরাজের জন্য তা আর সম্ভব হয় না। মেহেরাজ তাকে আটকে নেয় নিজের হাত বাড়িয়ে। এশা ক্ষিপ্ত হয়ে বলে, ছাড়বি তুই আমায়, নাকি উষ্টা খাবি? মেহেরাজ এশার কোমর জড়িয়ে ধরে ওর কাছে নিয়ে বলে, এত চেষ্টা করলে কিন্তু সফল হলে না। এশা চমকে গিয়ে বলল, কিসের চেষ্টা? মেহেরাজ হেসে বলে, জানো, তুমি যতবার ফাইলে প্রবেশ করার চেষ্টা করেছ ততবারই আমার ফোনে নোটিফিকেশন গেছে। এশা বেশ ঘাবড়ে যায়, তাও জোর গলায় বলে, সমস্যা নেই, এই ল্যাপটপটা আমি ভেঙে দেব, যদি না ওই ছবিগুলো আপনি কাটেন। এশার এত বড় বড় কথা শুনে মেহেরাজ তার ঠোঁটে হাত রেখে বলে, এই মুখ দিয়ে এত তিতা কথা কিভাবে বের করো, ক্লান্ত হও না? এশা মেহেরাজের হাত ঝাড়ি মেরে সরিয়ে বলে, হাতও কথা বলে নাকি, যে কথায় কথায় হাত নাচে? মেহেরাজ মুচকি হেসে এশার থুতুনি আলতো চেপে বলে, হাত পা ঠোঁট সবই কথা বলে। এই বলেই মেহেরাজ এশার অধর আঁকড়ে ধরে নিজের অধর দ্বারা। এশা কি কম যায়, নাকি সে সুযোগ বুঝে মেহেরাজের কাটা ঠোঁটে নিজের দাঁত বসিয়ে দেয়? মেহেরাজ ব্যথায় কিছুক্ষণ আঁকড়ে ধরে রাখে,
তারপর ছেড়ে দেয় আর নিজের ঠোঁটে রক্ত মুছতে মুছতে বলে, নাউজুবিল্লাহ, এত ভয়ঙ্কর বউ শত্রুরও না হোক মাবুদ। এশা মেহেরাজের ঠোঁটের রক্ত নিজ হাতে মুছে দিতে দিতে বলে, আমায় বিয়ে করেছিস না? তোর বিয়ের শখ এবার মিটবে। রাতের সিলেট শহর তখন নিস্তব্ধ। আকাশে এক ফালি ম্লান চাঁদ। দূরে দুই একটা বিমানের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। ঠিক রাত ৩টার দিকে সিলেট এয়ারপোর্টের বাহিরে কালো রঙের একটা সুটকেস হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, ঠোঁটের কোণে রহস্যময়ী এক হাসি। চারপাশে যতই নীরব হোক, মনে তার ঝড়। একটা কালো সাব এসে থামে ঠিক তার সামনে। ড্রাইভার দরজা খুলে দাঁড়ায়। ব্যাগটা গাড়িতে রেখে নিজেও উঠে পড়ে লোকটা। গাড়িটা ধীরে ধীরে এয়ারপোর্ট ছাড়িয়ে ছুটে চলে গ্রামের দিকে। গাড়ির জানালার কাঁচ নামিয়ে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মেখে লোকটা চোখ মুছে তাকায় অন্ধকার গ্রাম বাংলার দিকে। ঠোঁটের কোণ আরও একটু বাঁকালো, গলা নরম কিন্তু কঠিন স্বরে ফিসফিস করে বলে ওঠে, অনেক হয়েছে লুকোচুরির খেলা, এবার শুরু হবে সামনাসামনি লড়াই। তালুকদাররা, আমি আসছি। গাড়ির গতির সাথে সাথে তার কণ্ঠ কঠিন হয়ে ওঠে, অতি শিগগিরই হবে মুখোমুখি লড়াই, হয়তো তোরা মরবি নয়তো আমরা, কিন্তু শেষবারের মতো এই খেলার পর আর কোনো পালানোর রাস্তা থাকবে না। রহস্যময় হাসিটা ঠোঁটের কোণে রেখে সে চোখ বন্ধ করে নেয়, যেন মানুষপটে আগত যুদ্ধের ছবি আঁকছে। অন্ধকার রাত, সিলেটের বাতাস আর সামনে অপেক্ষমান এক উত্তাল অধ্যায়ের পূর্ব ঘোষণা যেন তার কথায় ভেসে বেড়ায়। কি রে, তোর দেখি বাপের চেয়েও বড় কলিজা। কণ্ঠস্বরটা ভারী গভীর, তাচ্ছিল্য আর রাগ মিশে আছে তাতে। চেয়ারের সাথে শক্ত করে বাঁধা এরিক আতঙ্কে ছটফট করছে। হাতের বাঁধন খুলতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। এহসান আবারও হুঙ্কার দিয়ে বলে, তোর বাপ চাচা এক জীবন আমার ভয়ে আপন দেশে পা রাখিনি, আর তুই কিনা সিলেটেও ঢুকলি, গ্রামের মাটিতেও পা রাখলি। এহসান সামনের দিকে খানিকটা ঝুঁকে আসে, ঠোঁটের কোণে একপাশে বিকৃত হাসি। আবারও বলে, তোর কলিজা কি তোর কাপুরুষ বাপ চাচার থেকেও বড় নাকি? তারপর এহসান নিজেই মাথা নেড়ে বলে, হ্যাঁ, হয়তো বড় আছে, নয়তো তুই আমার সামনে দাঁড়াতে সাহসও পেতি না। এরিক দ্রুত নিজের ভাবনাগুলো গুছিয়ে নিল। আতঙ্ক তার শরীরের প্রতিটা কোষে শিহরণ তুললেও মুখে শান্ত থাকার চেষ্টা করল। তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই, আমায় ছেড়ে দাও। আমি শুধু আমার দেশের বাড়ি দেখতে এসেছি। কথাগুলো মুখে বলল, ভেতরে ভেতরে সে জানে কিছুই ঠিক হচ্ছে না। তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এতদিন ছায়ার আড়ালে লুকিয়েছিল, কিন্তু এহসানের চোখ এড়ানো সম্ভব হয়নি দেশে আসতেই। সে ভেবেছিল হয়তো এখানেই তার শেষ, কিন্তু এহসান কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু মাথার সামান্য কাত করে হাসিবের দিকে তাকিয়ে বলল, ওকে ওর বাড়িতে ছেড়ে দে। এ কথা শুনে জয়নাল হতভম্ব হয়ে গেল। এহসান উঠে গিয়ে গোডাউনের বাইরে চলে গেলে জয়নাল ওর পেছনে যেতে যেতে বলল, ভাইজান, আপনি এরে মারবেন না? এহসান এবার একটু হাসে, গাড়ির দরজা খুলতে খুলতে বলে, ও এসেছে আমার নির্বাচনে গণ্ডগোল করতে। ওর বাপ চাচাই পাঠিয়েছে, সেটা আমি জানি, কিন্তু বড় ইঁদুর ধরতে হলে ছোট ইঁদুরকে ফাঁদে ফেলতে হয়। জয়নাল এবার বুঝে গেল এহসান ছোট মাছকে এখনই মারতে চায় না। সে অপেক্ষা করবে বড় শিকার ধরার জন্য। অপেক্ষা করতে জানে সে। গাড়ি এগিয়ে চলল বিশাল এক সমাবেশের উদ্দেশ্যে। নির্বাচনের আর মাত্র কয়দিন বাকি আছে। প্রতিদ্বন্দ্বীরা নানান দিক থেকে আঘাত হানার চেষ্টা করছে, কিন্তু এহসান এসব নিয়ে ভাবে না। তার একটাই লক্ষ্য, এই নির্বাচনে জিততেই হবে। তার জন্য যা যা করতে হয় করবে, যদি ১০০টা খুন করতে হয় তাহলেও। কেউ তার পথে বাধা হয়ে দাঁড়ালে তাদের সরিয়ে দিতে সে বিন্দুমাত্র পিছুপা হবে না। ক্ষমতা তার চাই এবং তা সে নিয়েই ছাড়বে। এহসান মেহিনুরকে বাড়িতে রেখে গেছে, কিন্তু মেহিনুরের মন কোথাও বসে না।
এই ঘর, এই দেয়াল সবকিছু যেন তাকে শূন্যতায় ভরিয়ে তুলছে। তার মন টানছে অন্য কোথাও, তার নিজের বাড়িতে, যেখানে তার বাবা, ভাই, ছোট্ট ভাই বোনরা আছে, যেখানে আছে তার নুরি ফুল, তার সবচেয়ে আপন। আরেক আপনজন তার এশা। সন্ধ্যার পর সবাই মিলে অনেকক্ষণ গল্প করছিল, হাসছিল, সময় কাটাচ্ছিল। কিন্তু যখন একা ঘরে ফিরল তখন বুকের ভেতর শূন্যতা যেন আরেকটু গভীর হলো। চারপাশে তাকিয়ে থাকে মেহিনুর। অজানা এক কষ্টে যেন মন ভরে যায়। এহসানকে আজ সারাদিন একবারও দেখেনি। কোথায় আছে, কি করছে কিছুই জানে না। কিন্তু বুকের ভেতর একটা অস্থিরতা লেগেই আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহিনুর। কাপড় রাখার কক্ষে প্রবেশ করে হাত বাড়িয়ে এহসানের আলমারিটা খোলে। ভেতরে থাকা এহসানের গায়ে মাখা একখানা চাদর বের করে নিয়ে আসে। চাদরটা গায়ে জড়িয়ে নেয়। নিজের গায়ে চাদরখানা জড়িয়ে নিতেই একটা প্রশান্তি নেমে আসে ওর ভেতর। এহসানের গায়ের ঘ্রাণ লেগে আছে এতে। এশার নামাজ অনেক আগেই পড়ে নিয়েছে। কিছুক্ষণ তেলাওয়াত করেছে। মন কিছুটা শান্ত হলেও একটা উদাসীনতা রয়ে গেছে। বেলকনির সোফায় এসে বসল মেহিনুর। চোখ আটকে আছে অন্ধকার আকাশের দিকে। সামনে পথঘাট একেবারে ফাঁকা। রাত গভীর হচ্ছে, কিন্তু তার অপেক্ষার শেষ হচ্ছে না। সে অপেক্ষা করছে এহসানের জন্য। সভা ভালোভাবেই সফল হলো। গাড়িতে ওঠার পর হাসিব একরকম উচ্ছ্বাসের সুরে বলল, ভাইজান, আমার মনে হয় জনতা তোমারই বাইচ্ছা নিব। এহসান জয়নালের দিকে তাকিয়ে মুচকি হাসল। এত ভাবা ভালো নয়। জনতার মন কোন দিকে যায় তা বলা কঠিন। হাসিব গাড়ি চালাতে চালাতে বলে, না ভাইজান, মানুষ কিন্তু তোমারই নিব, দেখিও। এহসান আবারও হাসল, তবে এবার সেই হাসির মাঝে ছিল রাজনীতির কঠিন বাস্তবতা। এটা রাজনীতির খেলা। এখানে নিব নেবে এসব মানায় না। এখানে মানায় নিতেই হবে। জয়নাল কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, ভাইজান, তোমার কি মনে হয় জসিম দেশে আসবে? এহসান একপেশে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখে নিস, আগামী 10 দিনের ভেতরেই সে দেশে ফিরবে। কারণ ওর ছেলে ওকে আশ্বাস দেবে আমি কিছুই করব না, আর সেই আশ্বাসেই সে পা রাখবে নিজের দেশে। তারপর খানিকটা থেমে এক ভয়ঙ্কর দৃঢ়তা গলায় এনে বলল, আর যেদিন পা রাখবে আল্লাহ বাঁচিয়ে রাখলে সেদিন আমি মন ভরে তৃপ্তি নিয়ে ওদের রক্ত দিয়ে গোসল করব। এরিককে তার আপন জমিদার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু সে জানে না এখানে সে থাকতে পারবে কিনা। বাড়ির গেট অবধি বন্ধ হয়ে আছে, বিধ্বস্ত গাছপালায় ঢেকে গেছে পথ। একসময় যে বাড়ি ছিল প্রাণবন্ত, এখন সেখানে যেন এক মৃত্যুপুরীর নিস্তব্ধতা। আপন ঘরের গেটে দাঁড়িয়ে থাকে সে, কিন্তু প্রবেশ করা হয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়। তারপর ফিরে রওনা হয় টাউনের দিকে। গাড়ি নেই, তাই হেঁটেই গ্রাম পেরোতে হবে। সে জানে এহসান তাকে দয়া করে মুক্তি দেয়নি, বরং তার বাপ চাচাকে বের করে আনার জন্যই তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সে কি আর কোম্পানির মাছ? সে জানে শুধু এহসান নয়, তার বাপ চাচারাও তার জন্য অপেক্ষা করছে। তাদের প্রতিশোধের আগুন যেমন জ্বলছে, তেমনি তার বুকেও জ্বলছে জেদের আগুন। সে এসেছে পাকাপোক্ত পরিকল্পনা করে। একটা না একটা সফল হবেই, তবে হুট করে কিছুই করা যাবে না। তার নিজেকে দুর্বল দেখাতে হবে সবার সামনে। শিকারীর সামনে যেন সে দুর্বল এক শিকার। তাহলে এহসানের সন্দেহের চোখ তাকে ছাড়বে, আর সে আরও সময় পাবে। আর এই সময়ের মধ্যেই সে চাল দেবে এমন এক দান, যাতে পুরো খেলার চালচিত্র বদলে যায়। সে ধীরে ধীরে হাঁটতে থাকে। তার প্রতিটা পা পড়ছে এক নতুন যুদ্ধের দিকে। এদিকে ছোট তালুকদার বাড়িতে রাতের খাবার খাচ্ছে সবাই। সব পুরুষের পাশে আপন বেগম দাঁড়িয়ে আছেন, শুধু মেহেরুবের পাশে নেই। এশা দাঁড়িয়ে আছে মেহেরাজের পাশে। এতদিন না হয় মেহেরাজ আর মেহেরুব দুজনেই বেগম ছাড়া ছিলেন, কিন্তু এখন মেহেরুব একা, আর মেহিনুর থাকলে তার বাবার ভাই দুজনকে তিনিই দেখে নিতেন।
এখন মাঝারুল সাহেব নিজের মায়ের হাতে রান্না করা খাবার খান। আগে খেতেন মেয়ের হাতে, কিন্তু মেয়ে তো আর এখন নেই। আর মেহেরুব, তার একাই নিজে নিজে খেতে হয়। তৌফিক তালুকদার বিষয়টা লক্ষ্য করেন। তিনি বড় গলায় ডাক দেন নিজের মেয়েকে, নুরি আম্মা, এদিকে আসো তো। হঠাৎ তার ডাকে সবাই বেশ চমকে তাকান তার দিকে। বাবার ডাক শুনে নুরি মুহূর্তের মধ্যেই হাজির হয়। নুরি টেবিল থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে বলে, জি বলুন আব্বা। তৌফিক তালুকদার এক পলক মেহেরুবের দিকে তাকিয়ে বলেন, নুরি, মেহেরুবের কিছু লাগবে কিনা দেখো তো। ওনার কথায় সবাই চমকে তাকান, সাথে মেহেরুবও, তবে কেউ কিছুই বলে না। তৌফিক তালুকদার আবার আদেশের গলায় বলেন, এখন থেকে প্রতি ওয়াক্ত খাবারের সময় তোমায় যেন আমি মেহেরুবের পাশে দেখি। নুরি কিছু মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আব্বা, আমি আপনার কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। মেহেরুব মনে মনে বেশ খুশি হয়। এখন থেকে সে তার নুরি ফুলের হাতে রান্না খাবে। নুরি কাপা পায়ে এসে দাঁড়ায় মেহেরুবের চেয়ারের পাশে। কেন জানি বেশ অস্বস্তি লাগছে তার। নুরি স্পষ্ট দেখতে পায় মেহেরুব খাবার খাচ্ছে অনেক কষ্ট করে, বারবার হাতে ভাত মেখে রেখেই দিচ্ছে। বোঝাই যাচ্ছে সাহেব কোনো অকাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছে, হয়তো বেশি কেটেছে, তাই এতটা কষ্ট হচ্ছে। ইস, যদি তাকে মুখে তুলে দিতে পারতাম তবে হয়তো ভালো হতো। নুরি মেহেরুবের হাতের দিকে তাকিয়ে এসব ভাবছে। তখনই ওর চাচা সাইফুল সাহেব বলেন, নুরি, একটা কাজ কর, তুই যদি পারিস তাহলে মেহেরুবের মুখে খাবার তুলে দে। যেহেতু ওর খাবারের সময় পাশে দাঁড়ানোর দায়িত্ব নিলি। আসলে আজ সকালে ফ্যাক্টরিতে একটা কাজ করতে গিয়ে বেশ খানিকটা কেটে গেছে ওর হাত। মেহেরুব থতমত খেয়ে যায় চাচার এমন কথায়। নুরিও বেশ ঘাবড়ে যায়। মনে মনে তো এটাই চেয়েছিল, তাই বলে এত তাড়াতাড়ি বাস্তব হয়ে যাবে? নুরি মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা। এই বলে রান্নাঘরের দিকে যায়। নিজে হাত ধুয়ে একটা বাটিতে মেহেরুবের হাত ধোয়ার জন্য পানি নিয়ে আসে। এদিকে এশা মেহেরাজকে ভালোভাবেই খাবার তুলে দিচ্ছে। মেহেরাজ তো ভেবেছিল এখানেও গালাগালি করবে, কিন্তু আল্লাহর কি এক দয়া ঢুকেছে এশার ভেতর। সে আজ মেহেরাজকে বেশ সম্মানই দিচ্ছে। মেহেরাজ মনে মনে ভাবে, সমস্যা কি? সবার সামনে সম্মান দিচ্ছে, ঘরে গিয়ে লাথিও যদি মেরে দেয় তাতেই আলহামদুলিল্লাহ। নুরি একটা বাটিতে পানি নিয়ে এসে মেহেরুবের পাশের চেয়ার আলগা করে বসে। তারপর মেহেরুবকে উদ্দেশ্য করে বলে, হাতটা ধুয়ে নিন, আমি খাইয়ে দেব। নুরির বেশ লজ্জা লাগছে, কারণ পরে না তার দাদাজান আর দাদিজান তাকে নিয়ে মজা করে, আর এশা তো করবেই। তার চাচিরাও বেশ মজার মানুষ, ঠিকই তাকে নিয়ে হাসাহাসি করবেন। মেহেরুব এক পলক তাকায় নুরির দিকে, তারপর বাটিতে হাত ডুবিয়ে দেয়। মেহেরুবের হাত ধোয়া শেষ হলে নুরি টেবিলের উপর বাটিটা রাখে। নিজের হাত দিয়ে মেহেরুবের হাত আলতো করে ধরে। তারপর ধীর কণ্ঠে বলে, দাঁড়ান, পানি তুলে দিই হাতে, তাহলে আর বেশি কষ্ট করতে হবে না। এই বলে নিজের পরনে থাকা নরম কাপড়ের তৈরি নামাজের হিজাব দিয়ে আলতো করে অতি যত্ন সহকারে মেহেরুবের হাত মুছে দিতে থাকে। বাপ চাচার সামনে এসব করতে বেশ লজ্জা লাগছে তার, কিন্তু এটা তো তার বাপ চাচারই আদেশ। হাত মুছে দিয়ে নুরি মেহেরুবের প্লেট নিজের হাতে তুলে নেয়। মেহেরুব কিছুটা ওর দিকে ঘুরে যায়। নুরি নরম হাতে যত্ন সহকারে আপন পুরুষের মুখে খাবার তুলে দেয়। মেহেরুব চোখ বন্ধ করে নেয়। আজ কয়েক মাস পর কারো হাতে খাবার খেলো। আগে সব সময় মেহিনুরকে খাইয়ে দিত, কারণ ওর হাত পা সবসময় এদিক ওদিক কাটা ছেঁড়া থাকতো। কিন্তু এখন তো বোন নেই, তাই মুখে তুলে কেউ খাবারও দেয় না। আজ এতদিন পর কেউ মুখে তুলে দিল, তাও এত যত্ন সহকারে। আর যে দিল সে তো তারই আপন বেগম। বেশ ভালো লাগছে মেহেরুবের বিষয়টি। এদিকে মেহেরাজের খাওয়া শেষ। সে উঠে এশার অন্যায় হাত মুছতে মুছতে তার কানে ফিসফিসিয়ে বলল, বউ, তাড়াতাড়ি ঘরে এসো, এই মুহূর্তেই।
নয়তো সবার সামনেই ঘরে নিয়ে যাব। এশা সামনের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, নিজে তো খেয়ে দিয়ে আরাম পেয়ে গেছিস, এখন কি আমি না খেয়ে থাকব? মেহেরাজ চারপাশে তাকিয়ে বাঁকা চোখে বলল, ও সরি, তাহলে খেয়েই আসো, এনার্জির প্রয়োজন হবে। এই বলে মেহেরাজ এশার ওড়না ছেড়ে দিয়ে উপরের দিকে চলে যায়। এশা রাগে দাঁত চেপে মেহেরাজের যাওয়ার পানে এক পলক তাকিয়ে তার খাবারের প্লেট নিয়ে রান্নাঘরে যায়। নুরি মেহেরুবকে খাওয়াতে খাওয়াতে এক পলক ওদের দিকে তাকায়, তারপর মুচকি হেসে ওঠে। মেহেরুব একদৃষ্টিতে তার নুরি ফুলের সেই মনোমুগ্ধকর হাসি দেখতে পায়। মেয়েটা যেমন সুন্দর তেমন সুন্দর তার প্রতিটা আচরণ, তেমন সুন্দর তার হাসি। মানুষ সব দিক থেকে এতটা স্মুথ হয় কি করে, এটাই মেহেরুব খুঁজে পায় না। তার মতো শ্যামবর্ণের পুরুষের কপালে এত সুন্দর মেয়ে লেখা আছে, এটা ভাবতেই অদ্ভুত লাগে মেহেরুবের। নুরিকে মেহেরুব আলগোছে বলে, এভাবে হাসিস না, তোর এই হাসি আমার আত্মা অবধি উত্তাল করে দেয়। মেহেরুবের এমন কথায় নুরির মুখ সাথে সাথেই শুকনো হয়ে আসে। অবাক হয়ে সে প্রশ্ন করে, আমি হাসলাম আমার মুখ দিয়ে, সেটা আপনার আত্মায় যাবে কি করে? মেহেরুব মৃদু হেসে বলে, বোকা নুরি ফুল, তুই এসব বুঝবি না। নুরি ফুল, ঠিক কত বছর পর নুরির মেহেরুব ভাই তাকে এই নামে ডাকলো তার সেটা মনে নেই। সে ছোটবেলায় মেহেরুব তাকে নুরি ফুল বলে ডাকত, কিন্তু বড় হওয়ার পর কখনোই ডাকেনি, আজই প্রথম। নুরি মেহেরুবের মুখে খাবার তুলে দিতে দিতে বলে, মেহেরুব ভাই, আবার ডাকবেন? আবেগের তাড়নায় নুরি নিজের মনের আবদার সামনাসামনি প্রকাশ করতে যাচ্ছিল, তবে যখন বোঝে কি বলছে তখন মাঝপথে বন্ধ করে দেয়। মেহেরুব মুচকি হেসে বলে, ডাকব, এখন থেকে সারা জীবন নুরি ফুল বলেই ডাকব। নুরি লজ্জায় পড়ে যায়, কি থেকে কি হচ্ছে। বেশ অবাক হয়ে যাচ্ছে সে মেহেরুবের আচরণে। হয়তো তাহাজ্জুদের মোনাজাতে কান্না করা দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, তাই হয়তো তার মেহেরুব ভাই তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। মেহেরুবকে খাইয়ে নুরি মেহেরুবের একটু খাবার অতি আবেশে মুখে তুলে নেয়, আর খাবার খায় না, যতটুকু ছিল ততটুকুই খেয়ে উঠে যায়। মেহেরুব যাওয়ার পর বাড়ির সব মহিলারাও টেবিলে বসে পড়েন। এশা ভেবেছিল হয়তো এই বাড়ির মহিলারা তাকে কটু চোখে দেখবে, কিন্তু সে ভুল ছিল। তারা নিজের বোনের মতো আপন করে নিয়েছে এশাকে। নুরি উঠে গিয়ে দেখে মেহেরুব ছোটদের সাথে বসার ঘরের সোফায় বসে টিভিতে ইসলামিক কি একটা হাদিস শুনছে। তাদের বাড়ির পিচ্চিরা একটা কাজ নিয়েই পড়ে, সেটা হলো কে কার থেকে বেশি হাদিস পারে তার ব্যাখ্যা পারে, কে কোরআনের কোন আয়াত পারে। এসব প্রতিযোগিতা তাদের মধ্যে লেগেই থাকে। নুরি একটা মলম নিয়ে মেহেরুবের সামনে যায়, তারপর মেহেরুবকে মলমটা দিয়ে বলে, মেহেরুব ভাই, এটা লাগিয়ে নিন, হাতের ব্যথা কমে যাবে। মেহেরুব নুরির কথায় বিরক্তি নিয়ে বলে, আরে ধুর, এসব টুকটাক কাটার জন্য ওষুধ লাগাতে হয় নাকি, এমনিতেই ঠিক হয়ে যাবে। নুরি জানে মেহেরুব আস্ত একটা অলস লোক, নিজের বেলায় খুব অলস। এত এত ঝড়ঝাপটা নিজের উপর দিয়ে গেল কোনো অভিযোগ করে না, উল্টো এসব কিছুই না বলে উড়িয়ে দেয় সব সময়। নুরি মেহেরুবের পাশে ওষুধটা রেখে যেতে যেতে বলে, আশা করি আমার কথাটা রাখবেন। মেহেরুব এক পলক নুরির যাওয়ার পানে তাকিয়ে ওষুধটা নিজ হাতে নিয়ে লাগিয়ে দেয়। এদিকে এশা ঘরে এসে দেখে মেহেরাজ বিছানায় শুয়ে আছে। এটা দেখেই তোর ঠান্ডা মেজাজ গরম হয়ে যায়। এশা ক্ষিপ্ত হয়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে বলে, আমি কোথায় ঘুমাবো? মেহেরাজ নিজের হাত এলিয়ে দিয়ে এশাকে দেখিয়ে বলে, এখানে। এশা চোখ বন্ধ করে নিজের রাগকে সামলাতে চেষ্টা করে বলে, আমি এখানে ঘুমাবো না। মেহেরাজ মুচকি হেসে বলে, সমস্যা নেই, তাহলে তুমি বিছানায় ঘুমিয়ে যাও, আর আমি তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাব। সেদিন রিসোর্টে যেভাবে ঘুমিয়েছিলাম, হবে তো বউ? এশা মেহেরাজের দিকে তাকিয়ে বলে, বাবা মেহেরাজ, বেশি উড়িস না,
আজ কিন্তু আমার পায়ে জুতো আছে, তাই একটা বাড়িও মাটিতে পড়বে না। বাবা শব্দটা শুনেই মেহেরাজের বেশ রাগ হয়। মেহেরাজ এক লাফ দিয়ে উঠে এশার দিকে তাকিয়ে বলে, এশার বাচ্চা, চুপচাপ এসে ঘুমিয়ে যা, নয়তো বিয়ের দিন রাতে যে কাজ অসম্পূর্ণ রেখেছি তা আজ ঠায় ঠায় পূর্ণ করব। এশা কি এসবে ভয় পাওয়ার মেয়ে? এশা উল্টো বিছানায় দুই হাঁটু দিয়ে ভর করে বসে মেহেরাজের কলার টেনে ধরে দাঁত চেপে বলে, যে হাত দিয়ে ছুবি সেই হাত কেটে রেখে দেব। ভুলে যাস না আমি এশা তালুকদার। মেহরাজ তো এবার মোক্ষম সুযোগ পায়, আর দেরি না করে এশার কোমর জড়িয়ে ধরে একদম নিজের মুখের সামনে নিয়ে আসে। তোমায় শুধু ছোব না, তোমার সাথে সংসার করে 4-5টা বাচ্চার বাপ হয়েও দেখাবো। এশা তালুকদার, মনে রেখো, আমিও মেহেরাজ সিদ্দিক। এশা মেহেরাজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই তাহলে নিজেকে এই পরিবারের কেউ মনে করিস না? মেহেরাজ বলে, হ্যাঁ মনে করি। এই পরিবারই আমার সব, এটাই আমার অস্তিত্ব, এখানেই বড় হয়েছি আমি। তবে সত্য তো সত্যই, আমি মেহেরাজ তালুকদার নই, আমি মেহেরাজ সিদ্দিক। আমার বাবা ওয়াজিজ সিদ্দিক, তাই সেক্ষেত্রে আমিও মেহেরাজ সিদ্দিক। এশা মেহেরাজের হাতের বাঁধন থেকে বেরিয়ে আসতে অনেক নড়াচড়া করে, কিন্তু মেহেরাজ ওকে আরও শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এশা এতে চোখ রাঙিয়ে বলে, মেহেরাজ ছাড় বলছি, নয়তো উষ্টা খাবি কিন্তু এখন। মেহেরাজ উল্টো এশার ওড়না ওর থেকে ছাড়িয়ে নিয়ে ওর চুল ছেড়ে দিয়ে এশার চুলে হাত বোলাতে বোলাতে বলে, রাতে যখন ধরেছি তখন আর সকালেই ছাড়ব। এই বলেই মেহেরাজ এশাকে নিয়ে বিছানায় পড়ে, আর এশাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে এশার খোলা চুলে মুখ গুজে দেয়। এশা চিৎকার করে বলে, আমার কবরে যত বিচ্ছু তৈরি হবে সব দেখছি শুধু তোকে গালি দিতে দিতেই হবে। ছাড় বলছি নমরুদ। মেহেরাজ এশাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে দাঁত বসিয়ে দেয় আর বলে, আর একটা গালি মুখ থেকে বের করেছ তো এই দাঁত সারা শরীরে বসবে, অসভ্য মেয়ে। এশার শরীর অবশ হয়ে আসতে থাকে মেহেরাজের স্পর্শে। এশা চুপ হয়ে যায়, আর মেহেরাজ, সে এশার ঘাড়েই মুখ বুজে ঘুমে তলিয়ে যেতে থাকে। রাত তখন প্রায় দ্বিপ্রহর ছুঁই ছুঁই। রাস্তার পাশে একটা চায়ের টং দোকানের সামনে বসে আছে এহসান, হাসিবার জয়নাল। হালকা হলুদ আলোয় ঝলমলে দোকানটা আশেপাশের অন্ধকারের তুলনায় বেশ উজ্জ্বল। আশেপাশে কয়েকজন মাঝরাতের অতিথি, কেউ চা খাচ্ছে, কেউ বা ধোঁয়া ছাড়ছে আকাশের দিকে। এহসান হাতের গরম চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে দিতে ভাবল, চায়ের স্বাদ যতই স্পেশাল হোক না কেন টং দোকানের এই চায়ের মতো উত্তম আর কিছুই হতে পারে না। তার মনে হয় আসল স্বাদটা চায়ের মধ্যে নয়, বরং এই আড্ডার মধ্যেই লুকিয়ে আছে। আর হাসিবার জয়নাল, এরা দুইজনই তো চাখর। ঘন্টার মধ্যে 2 কাপ না খেলে চলে না। বিশেষ করে জয়নাল তো এক কাঠি উপরে। এহসান আর হাসিব যখন মাত্র প্রথম কাপ শেষ করেছে, জয়নাল তখন ইতিমধ্যে 2 কাপ সাবার করে ফেলেছে। এহসান কাপটা টেবিলে নামিয়ে জয়নালের দিকে তাকিয়ে বলল, বেশি চা খাইস না, নইলে আবার লিভার কিডনি ফাইটটা যাইব। হাসিব হো হো করে হেসে বলল, ভাইজান তুমি ফাটার কথা বলতাছো, লিভার থাকলে তো ফাটবো। এতদিন এত চা খেতে খেতে এসব লিভার কিডনি সব নষ্ট হইয়া গেছে। এহসান মুচকি হেসে হাসিবের দিকে তাকালো, তাহলেও বেঁচে আছে কিভাবে? জয়নাল তখন আরেক কাপ চা নিয়ে বসেছে, কাপটা হাতে নিয়ে বিরক্ত মুখে বলল, ভাইজান ওর কথা তুমি শুইনো না তো, ও শালা একটা ইবলিশ, সব সময় আমার পেছনে লেগে থাকে। এহসান চায়ের কাপে আরেকটা চুমুক দিল, ধোঁয়া উঠছে কাপ থেকে, সেই সাথে কথাগুলো যেন ধোঁয়ার মতো হালকা হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে। নির্বাচন শেষ হলেই তোদের 2টাকে বিয়ে করিয়ে দেব, এরপর আর তোদের একজনের পিছনে আরেকজনের লাগার সময় থাকবে না, নিজেদের বউ নিয়েই ব্যস্ত থাকবি। হাসিব মুচকি হেসে চোখ ছোট করে বলল, আরে ভাইজান এত তাড়াতাড়ি বিয়া কইরা কি করবো? এহসান হাসতে হাসতে বলল,
আরে শালা, আমি তো ভাবছি আল্লাহ যদি আমারে ছেলে দেয় তোদের দুইজনের দুই মেয়ে নিজের ঘরে তুলব। তোরা তো আমার বেটাগো শ্বশুর হবি তখন। তারপর কৈরানে নাতি নাতনির খেলা। জয়নালার হাসিব মৃদু হেসে মাথা নাড়ায়। এহসান এই কথাটা প্রায়ই বলে, যদি আল্লাহ তাকে দুইটা ছেলে দেয় তাহলে হাসিবের এক মেয়ে আর জয়নালের এক মেয়ে নিজের ছেলের জন্য বউ করে নেবে। কথাটা বলার সময় ওর চোখে এক ধরনের স্বপ্নীল আলো খেলে যায়। একটা বড় পরিবার, সবাই একসাথে, হাসি খুশি একটা জীবন। রাতের নীরবতা ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। চায়ের ধোঁয়া মিলিয়ে যায় বাতাসে, কিন্তু আড্ডার উষ্ণতা থেকে যায় ঠিক আগের মতোই। অনেকক্ষণ 3 ভাই মিলে আড্ডা দিয়ে এবার বাড়ির পথে পা বাড়ায় এহসান। রাস্তার নিস্তব্ধ, শহরের ব্যস্ততা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আকাশে চাঁদের আলো ছড়িয়ে আছে, কিন্তু এহসানের মন অন্য কোথাও। অন্যদিকে মেহিনুর বেলকনিতে বসে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। রাত 10:30 থেকে বসে আছে, এখন বাজে 12টা। এহসানের আসার কোনো খবর নেই, তাই অজু করে সে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। পবিত্র আয়াতের প্রতিটা শব্দ তার হৃদয়ে প্রশান্তি ছড়িয়ে দেয়, কিন্তু অপেক্ষার এক ধরনের উদ্বেগ যেন তাকে ছাড়তে চায় না। হঠাৎই বাইরে গাড়ির শব্দ কানে এলো। কোরআনের খাতা বন্ধ করে উঠে দাঁড়ায় মেহিনুর। গেটের দিকে তাকিয়ে দেখে এহসান। তার হৃদস্পন্দন একটু বেড়ে যায়। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে সদর দরজা খুলে দেয়। দরজায় কড়া নাড়ার আগেই দরজা খুলে যায়, আর এহসান বুঝে যায় এটা তার আপন বেগম। একটু মুচকি হেসে তাকায় মেহিনুরের দিকে। মেহিনুরও শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন অভিমান লুকানো সেই চোখের তারায়। তার পরনে কালো নামাজের লম্বা হিজাব হাঁটুর নিচ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এহসানের চোখ আটকে যায়। এই নারীর কবুতরের বাচ্চার মতো নিষ্পাপ, অথচ কি রহস্যময় এক সৌন্দর্য। মেহিনুর চোখ নামিয়ে নিচু কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। এহসান হাসি মুখে জবাব দেয়, ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ। তারপর কিছু না বলে বাইরেই দাঁড়িয়ে থাকে, বুকে 2 হাত ভাঁজ করে। ক্লান্ত শরীর, চোখে তৃষ্ণার্ত দৃষ্টি। সারাদিন এই মুখটা দেখেনি, এখন মনে হচ্ছে চিরকাল শুধু এই মুখখানার দিকেই তাকিয়ে থাকে। মেহিনুর বিরক্ত চোখে তাকায়। ভেতরে আসবেন, নাকি বাকি রাতও বাইরেই কাটাবেন? এহসান হালকা হেসে গায়ে লিয়ে ভেতরে প্রবেশ করে। মেহিনুর দরজা বন্ধ করতেই হঠাৎ এহসান তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেহিনুর কিছুটা বিস্মিত হয়, কিন্তু আজ প্রথমবার নিজের ইচ্ছায় আলতো করে হাত রাখে এহসানের পিঠে। এহসান মেহিনুরকে আরও শক্ত করে চেপে ধরে গভীর গলায় ফিসফিস করে বলে, তোমার এই নরম শরীরটা যতক্ষণ আমার বুকে লেপ্টে থাকে ততক্ষণই আমার দেহে প্রাণ থাকে। তারপর আস্তে করে মেহিনুরকে আলগা করে তার মুখে হাত রাখে। মেহিনুর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনার এসব করতে ক্লান্ত লাগে না? এহসান মৃদু হেসে বলে, তোমার ন্যায় তাকালে আমার সব ক্লান্তি প্রশান্তিতে পরিণত হয়। এরপর আর কিছু না বলে মেহিনুরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মেহিনুরের ভেতরটা দুরু দুরু করছে। এটা তাদের ঘর নয়, যদি কেউ দেখে ফেলে। কিন্তু বাধা দেওয়ার কথা মনে আসলেও দেয় না, শুধু চোখ বন্ধ করে অনুভব করে এহসানের উষ্ণতা। কিছুক্ষণ পর এহসান ধীরে ধীরে তাকে ছেড়ে দেয়। মেহিনুরের লজ্জায় মুখ আরও লাল হয়ে যায়। এহসান প্রশান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এহসান হাসি মুখে মাথা নাড়ে। মেহিনুরের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ঘরের দিকে চলে যায়। মেহিনুর রান্নাঘরের দিকে এগিয়ে যায়, মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে। রাতের ছাদে 2টি নীরব প্রতিচ্ছবি। রাত গভীর, আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এহসান আর মেহিনুর ছাদে দাঁড়িয়ে আছে। মেহিনুর এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে, আর এহসান তাকিয়ে আছে মেহিনুরের দিকে। তার কাছে ভয়ঙ্কর সুন্দর বলতে একটাই জিনিস, তার নারী। তার জন্য আকাশের সৌন্দর্যের কোনো মূল্য নেই।
তার নারীকে এর চেয়ে বেশি সুন্দরে ঘেরা মনে হয় তার কাছে। কিছুক্ষণ চুপ থাকার পর মেহিনুর ধীর কণ্ঠে বলে, কিছু প্রশ্নের উত্তর দেবেন? এহসান গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কেমন প্রশ্ন? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে। আপনাকে আপন করার কথা ভাবলেই কিছু প্রশ্ন আমার সামনে এসে দাঁড়ায়। এহসান একটু অন্যমনস্ক হয়ে যায়। কি সেগুলো? মেহিনুর আকাশ থেকে দৃষ্টি সরিয়ে এহসানের পানে তাকায়। আমার বাপ চাচাকে আপনি এত ঘৃণা করেন কেন? আমি জানি তারা ভুল করেছে, কিন্তু আসল সত্যটা কি? এহসান চোখ নামিয়ে নেয় গভীর শ্বাস টেনে। থাক, প্রয়োজন নেই এসব জানার, শুনলে ঠিক থাকতে পারবে না। মেহিনুর মলিন হাসে। সত্য কখনো চাপা থাকে না। আমি যেভাবেই হোক জানবই, তাই আপনার মুখ থেকেই শুনতে চাই। বলুন না দয়া করে। এহসান তিক্ত হেসে বলে, সত্যিই শুনতে চাও? মেহিনুর মাথা নাড়ে। হ্যাঁ, শুনব। এহসান আরেকবার তিক্তভাবে হাসে, তারপর গভীর কণ্ঠে বলা শুরু করে,